সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। ঐতিহাসিক নাগবা দিবস উপলক্ষে আমরা দৃঢ় এবং বঙ্গীয় সাহিত্য সভার পক্ষ থেকে কবিতা পাঠের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুব অল্প সময়ের নোটিশে এই আয়োজনটি আমরা ডেকেছি এবং সময় স্বল্পতা সত্ত্বেও আমাদের কবিরা যেভাবে সাড়া দিয়েছেন তাতে আমরা আপ্লুত এবং আমরা মনে করি বাংলাদেশের কবিদের পক্ষ থেকে ফিলিস্তিনের সংগ্রামরত জনগণের প্রতি একটা সংহতির দৃষ্টান্ত হিসেবে এই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আজ নাগবা দিবস। প্রথমেই নাগবা দিবস নিয়ে অল্প কিছু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি রেং ইয়ং ম্রো নাং জেনকে। পূবের সীমানায় রেখে জর্দান নদী, মুক্ত ফিলিস্তিন চাই সাগর অবধি। আজকে যে আয়োজন নাগবা দিবস 2024 স্মরণে, সেই আয়োজনে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে বঙ্গীয় সাহিত্য সংঘ এবং দিকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে চাই। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি অনুমান করি যে আমরা সবাই কম বেশি নাগবা দিবস সম্পর্কে জানি। এরপরও আমি খুব সংক্ষেপে জাস্ট দুটো লাইনে নাগবা দিবস এটার পরিপ্রেক্ষিত কী ছিল, ইতিহাস কী ছিল, সেটা দুটো লাইনে শুধু বলে যেতে চাই। আজ থেকে ৭৬ বছর আগে 1948 সালের আজকের এই দিনে ইসরায়েল নামক রাষ্ট্রের যে গোড়াপত্তন শুরু হয়েছিল, সেখানকার স্বাধীন ভূখণ্ডে বসবাসরত ফিলিস্তিনি মানুষকে উচ্ছেদ করে দিয়ে তাদেরকে বাস্তুচ্যুত করে দিয়ে সে বাস্তুচ্যুত হওয়া মানুষদের স্মরণে যে দিন, সেদিনকে নাগবা দিবস বলা হচ্ছে। নাগবা একটি আরবি শব্দ। এই শব্দের অর্থ বিপর্যয়। যে বিপর্যয়ের মধ্যে দিয়ে স্বাধীন ফিলিস্তিনি মানুষগুলো গিয়েছে ৭৬ বছর ধরে এবং ৭৬ বছর আগে আজকের এই দিনে, সেটার স্মরণে নাগবা দিবস পালন করা হয়ে আসছে অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে। এবং সেই 1948 সালে যে নাগবা দিবসের যে সূচনা, যে ইসরায়েল ভূখণ্ডের গোড়াপত্তন হয়েছিল, রাষ্ট্রের যে মানুষগুলোকে উচ্ছেদ করে দিয়ে যে রাষ্ট্রের গোড়াপত্তন তারা ঘটেছিল, সেখানে আমরা জানতে পেরেছি যে 7 লাখেরও বেশি ফিলিস্তিনি তাদের নিজের ভিটে মাটি থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন এবং 70-টিরও অধিক গণহত্যা সংঘটিত হয়েছিল সেখানে। এবং সেখানে আমরা দেখেছি যে অবৈধভাবে সেখানকার মানুষদেরকে উচ্ছেদ করে দিয়ে এবং জাতিগত নিধনের মাধ্যমে সেখানকার নিরীহ মানুষ, শিশু, নারী, পুরুষ সবাইকে হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে যেভাবে ঠেলে দিয়েছে এবং তাদেরকে হত্যাযজ্ঞের মাধ্যমে যে রাষ্ট্রের জন্ম হয়েছে, সে রাষ্ট্রের সংঘাত এখনো পর্যন্ত শেষ হয়নি। আজকে ৭৬ বছর হয়েছে। ৭৬ বছরেও প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন যেন সেখানকার ফিলিস্তিনি মানুষদের জন্য এক একটা নাগবা, এক একটা বিপর্যয়ের দিন। তো সেই বিপর্যয়ের দিনগুলোকে স্মরণ করে আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, তারা সকলে, আমরা যারা এখানে সংহতি জানাতে সমবেত হয়েছি, তাদের সকলের পক্ষ থেকে তাদের অবিরত সংগ্রামকে সংহতি জানাতে চাই। এবং আমরা জেনেছি যে 7 লক্ষ মানুষ সেখান থেকে উদ্বাস্ত হয়েছেন, ভিটে মাটি ছেড়ে চলে গেছেন। তাদের কাউকেই আসলে নিজের ভূখণ্ডে, স্বাধীন ভূখণ্ডে আবার আগের মতো ফিরে যাওয়ার সুযোগ কখনো হয়নি। এবং প্রজন্মের পর প্রজন্ম তারা বসবাস করেছেন শরণার্থী শিবিরে। সেসব মানুষদের প্রতি আজকের এই আয়োজন থেকে সংহতি জানাতে চাই। আসলে বক্তব্য বাড়ানোর সুযোগ নাই, শুধু আজকে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে সংহতি জানানো, আমাদের আত্মা, আমাদের হৃদয় এবং আমাদের সবকিছু তাদের সাথে থাকবে, সে কামনাটা করতে চাই। এবং বলতে চাই, পৃথিবীর সমস্ত নিপীড়িত মানুষের মুক্তি একদিন নিশ্চিত হবে, সে কামনাটা রাখতে চাই। এই বলে আমার একেবারে সংক্ষিপ্ত দুটো লাইন শেষ করছি। এবং অনুষ্ঠানের সাথে আমি সকলের সাথে জাস্ট একটা জিনিস একটু মেনশন করতে চাই। এখানে আমার সামনে, আপনাদের পিছনে
বাম কোনায় এবং হচ্ছে মূল দরজার বাইরে এক্সিট লবি লিফট লবির বাইরে দেখবেন ইমার্জেন্সি কিন্তু এক্সিট রয়েছে। যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে আপনারা সেই ইমার্জেন্সি এক্সিট ব্যবহার করে বের হতে পারবেন। অনুষ্ঠান যেন আমরা নির্বিঘ্নে উপভোগ করতে পারি সেটার জন্য আমাদের সকলের হাতে মুঠোফোন ভাইব্রেশন মোডে অথবা সাইলেন্ট মোডে আমরা অবশ্যই রাখবো। লিঙ্গ, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে একে অপরকে শ্রদ্ধা এবং সম্মান করবার পরিবেশ রক্ষায় এবং চর্চায় বিশ্বাসী। আমি আশা করব আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সেই পরিবেশটা রক্ষার জন্য সকলে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখব এবং এই ভবনে অবস্থানকালীন আমরা অবশ্যই খেয়াল রাখবো কেউ যেন যৌন নিপীড়নের মতো ঘটনার শিকার না হয়। এই বলে আমার একেবারে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি এবং প্রথমেই কবিতা পাঠের জন্য ডেকে নিচ্ছি কবি ফেরদৌস আরা রুমিকে। যখন হচ্ছে যে ওখানে গ্যাস, বিদ্যুৎ, পানি, চিকিৎসা সবই বন্ধ ছিল, ঢুকতে দিচ্ছিল না, তো ওই সময়টাতে লেখা আমি পড়ছি, আমি আর বেশি কথা না বলে। শিরোনাম হচ্ছে গাজা উপত্যকা। অবরুদ্ধ গাজা উপত্যকা তুমি, জল, স্থল, আকাশপথ রুদ্ধ তোমার। ভিটেমাটি, ফসলি জমি দিয়ে নেমে যাচ্ছে রক্তস্রোত ৭৫ বছরের সংঘাতে। দলে দলে উদ্বাস্তু হয়ে নিপীড়নের ক্ষোভে ঝলসে উঠে তুমি বাড়িয়েছ লাশের মিছিল। তোমার মৃত শরীরগুলোর জন্য মর্গ খালি নেই তার। খাবারের কিংবা আইসক্রিমের ফ্রিজারে ঠাসাঠাসি করে রাখা হয় কোনো রকমে। তুমি দুহাত তুলে দোয়া করো আরও দিন অভুক্ত গৃহহীন তারা বাঁচেনি, বরং মরে বেঁচেছে। নিপীড়িত তুমি, তোমার শরীর আজ ধ্বংসস্তূপ। তোমার কোলে যারা ধুকে ধুকে বেঁচে আছে ওরা মানুষ নয়। মানবতার ব্যবসায়ীরা তোমার জন্য গড়েছে কারুকার্য খচিত বন্দি শিবির, দেশে দেশে শরণার্থী করে। সেখানে তুমি থাকবে, গাইবে, কিন্তু কতদিন বাঁচবে তার নিশ্চয়তা দিতে পারবো না। ন্যূনতম বেঁচে থাকার জন্য গ্যাস, বিদ্যুৎ, পানি, চিকিৎসা ইত্যাদি চাইতে এসো না। তোমাকে মানবিক সহায়তা দেয়া হবে, আমাদের যতটুকু সামর্থ্য কুলায়। অপেক্ষা করো, অপেক্ষা করো। আর যদি বিমান হামলায় তুমি মরে যাও, মনে কষ্ট নিও না। তুমি তো জানো জাতিগত শুদ্ধি অভিযান অতি দরকারি, আরও দরকারি দখলদারিত্ব অর্জন। তুমি বাধা দিও না, জন্মভূমি ছেড়ে যাও প্লিজ। মানবিক সহায়তা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে শরণার্থী শিবিরগুলো, ফুলের শুভেচ্ছা জানাবে। থ্যাংক ইউ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেক গুরুত্বপূর্ণ কবি এবং অনুবাদক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো আমি অনেকের নাম টুকে নিয়েছি, কিন্তু যদি কারো নাম বাদ পড়ে যায় তাহলে আপনাদের অনুরোধ করব বাইজিদ বুস্তামির কাছে একটু কষ্ট করে নাম দিতে। এবার কবিতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি কবি মৃদুল মাহবুবকে। ধন্যবাদ মাহবুব ভাই, ভালো আয়োজনের ব্যবস্থা করেছে। আমি আসলে কবিতা ছাড়া তেমন কিছু লিখতে পারি না, কবিতাই লিখে থাকি সাধারণত। আর মনে হচ্ছে আজকে অনেকদিন পর মনে হচ্ছে আসলে মানুষের জন্য আমার শব্দ আমি ব্যবহার করতে পারতেছি। আমি আসলে যুদ্ধক্ষেত্রে যেতে পারি না, প্রতিবাদও করতে পারি না, রাস্তায়ও নামতে পারি না। তার থেকে এই যে একটা সুযোগ তৈরি করছে এই জন্য আমি ধন্যবাদ জানাই এবং আমাকে সার্থক মনে হচ্ছে যে আমার লেখার কোনো সার্থকতা আছে। আমি আমার একটা বই 18 সালে প্রকাশিত একটা বই, এই বইটা আসলে অনুমানুষের ভাষা, গণহত্যার বিরুদ্ধে এটা লেখা হয়েছিল, ওখান থেকে একটা কবিতা বলব। থামো বললেই তো আর থামা যায় না, বিষয়টা এমন না। বিষয়টা লাভ লোকসানে, ভাগ বাটোয়ারার, প্রবল আধিপত্যের, ভূরাজনীতির। মানুষ যেন মানুষকে বাঁচায়, তার পাশে আশা নিয়ে অন্তত দাঁড়ায়, এ বোঝার জন্য কত রাজনীতি, অর্থনীতি, মিডিয়ার চাপাবাজি, আলোচনা, ফটোগ্রাফি, আন্তঃবহুজাতিক চাপ ও প্রতাপ, মিটিং, মিছিল, সভা, সেমিনার। তারা যেন না মারে, না কাটে এমন দলিত সকাল বিকাল। হত্যা যে অবৈধ এটা বোঝানোর জন্যই সভ্যতার কত ক্লান্তিকর কসরত। থামো
থামো বললেই তো আর থামা যায় না। বিষয়টা এমন না, বিষয়টা লাভ লোকসানের, ভাগ বাটোয়ারা, প্রবল আধিপত্যের, ভূ রাজনীতি। বরং এর থেকে ভালো এইসব লোক দেখানো উজ্জ্বল আনুষ্ঠানিকতা বাদ দিয়ে প্রকাশিত উদ্ভাসিত দিবালোকে তাদেরকে একটা ফায়ারিং স্কোয়াডে একসাথে দাঁড় করিয়ে দেওয়া যায়। যে যাকে চায় না তাকে মাইক্রোস্কোপিক অভিযান করে মেরে ফেলতে পারে সর্বাংশে। গোপন হত্যা ব্যাপক ব্যয়বহুল। আলিশান অফিসে ব্যবহারযোগ্য সবচেয়ে দামি মিলিয়ন মিলিয়ন ডলারের কাগজের পৃষ্ঠার উপরে এই বর্ণনা লেখার পর বিশ্বাস হয়, কত কত ব্যয়বহুল আলোকচিত্র দেখার পর আপনি বিশ্বাস করবেন এটা হত্যা, এটা গণহত্যা। ক্যামেরা, স্যাটেলাইট, মিডিয়া অফিস, তাদের নিবেদিত কর্মী, স্টেক হোল্ডার, ব্যাংকিং, প্রফিট, ব্যালেন্স শিট, ক্রেডিট, ডেবিট, তাদের কস্ট অফ ক্যাপিটাল, ব্যয়, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ হয়ে উঠতে শিক্ষা ভাইয়ের কথা ভাবুন তো একবার। কত কত ব্যয়বহুল আলোকচিত্র দেখার পর আপনি বিশ্বাস করবেন এটা হত্যা, এটা গণহত্যা। হত্যা, গণহত্যা, নিশ্চয়তা প্রদানকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও তাদের নিবেদিত কত মানুষ বিচার বিবৃতি, ধাওয়া পাল্টা ধাওয়া, শহর রক্ষা, আইন কানুন, ঘেরাও কর্মসূচি, বাদ প্রতিবাদ, শান্ত মিছিল, ত্রাণ, গ্রহণ বর্জন, সীমান্ত যাত্রা, পরিপথ দর্শনের পণ্য বিশ্বাস করতে হয় এটা হত্যা, এটা গণহত্যা। ব্যাপক ব্যয়বহুল আধুনিক সর্বসম্মত পদ্ধতি, এর থেকে একবারে একসাথে মেরে ফেলা ভালো। হত্যা, গণহত্যা বোঝার জন্য মাত্র সেটা একটা চিৎকারই যথেষ্ট। ধন্যবাদ। এখন কবিতা পড়ার জন্য ডাকছি দীপঙ্কর মার্ডুককে। কবি দীপঙ্কর মার্ডুক। ফেলিস্টাইন মায়ের ডায়েরি। দিন হয় রাত, লিখছি না আমার নবজাতক সন্তান। ডাক্তার বললেন আপনার শিশু বাচ্চাকে নিজের মতো সুন্দর রাখুন, তাকে ঠিক সঠিক ফলের পুষ্টি ও সবুজ সংরক্ষণ দিন। আমি ক্যালেন্ডারের দিকে তাকিয়ে মুখস্থ করেছি বরফের নাম। আয়ুর জন্য উপভোগ করলাম মরুভূমির উর্বরতা এবং পুরানো ডালিম, আদা ও প্রকৃত মাল্টাগ্রস্ত। এখন আমার দূরত্ব খুব বেশি নয়, সোজাসুজি পড়ে যাব চারপাশের খণ্ডাংশে। পৃথিবী আজ দুপুরে ভেজা মসৃণ, মিথুন সোনা বাদাম পাতা ও বিশুদ্ধবারের শকর। ফিরলাম আওয়াজ সমেত মহায়ুতে, যার সমস্ত হারিয়েছে ভুল, শিশু সন্তান, হাসপাতাল, আর আমার ভাবতে থাকা নেহাত আমলকি শিক্ষা। ধন্যবাদ। এবার কবিতা পড়ার জন্য ডাকছি শরৎ চৌধুরীকে। শরৎ চৌধুরী, কবি শরৎ চৌধুরী। প্রস্তুত ছিলাম না, তারপরও মনে হয় একটা লিভেল ক্রিটিক নিয়ে বলা আপনারা হয়তো আনন্দ পাবেন। রাষ্ট্রের যে ভাস্কর্য তুমি দেখতে পাইলা না, রাষ্ট্র সে খুব আন্তরিক, তোমার কনভিনিয়েন্ট ফিল দেয়, যেন বা মায়ের পেটের ভাই, বংশের বড়, বলে জ্যাম কমাবে, রক্ত সঞ্চালন হবে দেহে, মুখটা হবে সিঙ্গাপুরের মেকআপে। তুমি কি আর না বলতে পারো? সেই যে ছোটবেলা থেকে সরকার সরকার করো, সেই সরকার যে তোমার শহরে আর গ্রামে ঘুরে ঘুরে শল্য চিকিৎসা করে, তোমার ভালো লাগে না বলো? ইয়া বড় বড় রাস্তা, ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার, তোমার এলাকায় যে এত বড় চিকিৎসক আসলেন সেটার ঘোষণা কি শুনতে পাও? অদ্য বেলা 12টা থেকে 3টা পর্যন্ত আজ ডাক্তার থাকিবেন অমুক জায়গায়, ফ্রি 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 16 সপ্তাহ। মন খুশি হয়ে ওঠে না? গর্ব করে বলো না মিরপুর আর উত্তরা কিন্তু আর আগের মতো নাই? আর পাড়ার মহল্লার প্রতিবাদের দেহগুলো তুলে দাও হাসতে খুশিতে। শতভোগ চিকিৎসকের কাছে লুকানোর কিছু নাই। রাষ্ট্র তিনি কি কেবলই চিকিৎসক নাকি ভাস্কর বটে? তোমার মহাখালী, তোমার গুলিস্তান, তোমার অলিগলির শিরা উপশিরা কাটতে কাটতে তিনি যে জোড়া লাগান, নতুন আকার দেন, তিনি তো ভাস্কর। তোমার শাহবাগ, তোমার রাজুর উপর দিয়ে তিনি যে তৈরি করেন লম্বা ভাস্কর্য, তার অ্যাস্থেটিকে মাথা নিয়ে আসে না বলো? তুমি কি কখনো বলেছো এত এত পিলারে আমি আর আকাশ দেখতে পারি না? তোমার চোখের সীমা ছোট হয়ে এসেছে। তোমার কি আছে পদার্থ বিজ্ঞানের জ্ঞান? তুমি কবে দেবে তাকে শিল্পীর সম্মান? দেখো কি নিদারুণ এই উড়াল শিল্প, জীবন্ত রেলের কনভিনিয়েন্টে তুমি টুক করে নেমে পড়বে একাডেমিতে, এরপর মিরপুর 12 থেকে সাঁই আর নিচে পড়ে থাকবে রাজু টিএসসি, যেখানে রবীন্দ্রনাথের মুখে
টেপ মেরে রাজুবা প্রতিবেশী বানিয়ে যতই করো বার্তালাপ, এত সুন্দর সমান্তরাল ভাস্কর্যের নিচে ক্ষীণ হয়ে আসবে তোমার চিৎকার। তোমার কি আর কখনই মনে হবে আটকে ফেলি শাহবাগ? আর কখনই কি বানাতে পারবে মস্ত ফেস্টুন, আকাশ সমান জাহানারা ইমাম, মাথার উপরে পিলার, পিলার উপরে ছায়া, সে ছায়ার উপরে রেল? তোমার তো দৃষ্টি বন্ধ, আকাশ দেখার সাহস হবে আর? তোমার মাথার অনেক উপরে রাষ্ট্রের ভাস্কর্য করবে সাই সাই, পিওর এস্থেটিক কনভিনিয়েন্ট। তোমার মনে হবে থাক, এবার আর বাড়ি ফিরে যায়। রাষ্ট্রকে তুমি সরকার বলো শুধু, ওনার ভাস্কর্য তুমি দেখতে পাইলে না। আফসোস। আমরা যে ঘরটিতে এই কবিতা পড়ার আয়োজন করেছি সেখানে এক সপ্তাহ ধরে একটা প্রদর্শনী চলছে। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে আমাদের এই কবিতা পাঠের সঙ্গে এটা খুবই রিলেটেড। গাজায়, ফিলিস্তিনে শহীদ হয়েছেন যে সাংবাদিক, ফটোগ্রাফার, কবি, সাহিত্যিক, তাদের ছবি এবং নাম, স্মৃতিচিহ্ন এখানে টাঙিয়ে রাখা হয়েছে সবার দেখার জন্য। ফলে আজকে নাগবা দিবস উপলক্ষে আমরা যখন বাংলাদেশের কবিরা সমবেত হয়েছি তখন এটা অন্যরকম একটা তাৎপর্য বহন করছে। তো ফলে এই ঘরটির ছবিগুলোর দিকেও আপনাদের মনোযোগ থাকবে এটা আশা করছি। এবার কবিতা পাঠের জন্য আহ্বান জানাচ্ছি কবি ইমরান মাহফুজকে। আজকের দিবসের সঙ্গে আমাদের বাংলাদেশ এবং ভারত 47-এর যে দেশভাগের অনেকাংশে ছায়া উপছায়ার মিল আছে। যে বা যারা বাসস্থান হারিয়েছে আজও তারা হাহাকার করছে। এই হাহাকারের একটি শব্দ দিয়ে কবিতা, বেদনার্থ গল্প কবিতা হয়ে যায়। আপনারা যারা ধানমন্ডি থেকে গুলশান বনানীতে থাকেন, নিচ থেকে সিঁড়িতে না গিয়ে লিফটে উঠেন, জানেন বুটের তলায় চিৎকার করে হাজারো মানুষের স্বপ্ন, তাদের আহাজারিতে ভাসে নৌহের নৌকা। এভাবে খেটে খাওয়া মানুষের মাংসের উপর মই বেড়ে আগায় সাংসদ তথা খচ্চর। নাগরিক বেদনার সাময়িক সুস্থা করে আপনারা সাজেন দেশসারা মানবতার ফেরিওয়ালা। আর পাথর জীবনে কালো প্রেমের চশমায় দাঁড়িয়ে থাকেন স্বাধীনতা। ক্যাম্পাসে চেতনা গাছ ছায়া দেয় সকাল সন্ধ্যা। রাত থেকে মধ্যরাত হলে অধ্যাপকের হাসির আড়ালে হারিয়ে যায় গ্রাম থেকে আসা স্বপ্নবাজের আলো। ক্রমশ রঙিন বিজ্ঞাপনে লিখে যায় আহাজারি। সকাল হলে মুখোশ পড়া পাঠশালায় খেঁকশিয়ালে হাঁক, ওরা লুট করে টিকে থাকার কায়দা। আর মধ্যবিত্ত চোখের জলে শিল্পকলায় মুক্তি চায়। প্রেস ক্লাব তারা গরম রাখে, আসে না মুক্তি, অধরা মুক্তির আকাশ। এই খবর পেয়ে ক্ষুধার্ত সাংবাদিকও আসে, যার গত মাসেও মাইনে হয়নি। তিনি ছবি তুলে সচিত্র প্রতিবেদন দেয় প্রধান প্রতিবেদকের কাছে। উকি ঝুঁকি দেয় কোনো রকম খবরটি যদি প্রকাশ পায়। এইভাবে তারও পায়ের তলায় মাটি নেই। বিলুপ্ত প্রায় মানবতা, গণমাধ্যম, গণতন্ত্র এবং গণমানুষের মূল্যবোধ। কারখানায় প্রায় হচ্ছে উচ্চ শিক্ষিত বেকার যুবক। বেঁচে থাকার হাহাকার পিষে দিচ্ছে টয়লেটের চাকা, আর চাকরির আশায় যুবতী বিলিয়ে দেয় পুষ্পরেণু। সব হারিয়ে কামে ঘামে অমানুষের আসে না প্রেম। উচ্চবিত্তের পায়ের তলায় মাংস রেখে নিম্নবিত্তের কাঠামো হেঁটে যায়। শেষ বিচারে আজরাইল শাসক থেকে অন্তত হাড়গুলো মুক্তি চায়, অন্তত হাড়গুলো মুক্তি চায়। ধন্যবাদ সবাইকে। আমি একটি গচ্ছদ দেখাচ্ছি, এটি আমার দ্বিতীয় বইয়ের গচ্ছদ। এখানে চরিত্র কিংবা কবি কিংবা গণমাধ্যম অনেক কথাই বলতে পারছে না, তার মুখ বন্ধ। তিনি বলছেন কায়দা করে বেঁচে থাকুন। এবার কবিতা, আমি ভূমিকা বেশি বলছি না কারণ আমরা
অল্প সময়ের মধ্যে শেষ করব, 8:30টার মধ্যে শেষ করব আশা করছি। তো এবার কবিতা পাঠের জন্য আহ্বান জানাচ্ছি অজুমা হিমকে। খুবই দুঃখিত, আমার নাম আসলে আজুমা হিম। আমি আসলে প্রথমেই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি খুব ভালো কবিতা পাঠ করতে পারি না বা খুব গুছিয়ে কথা বলতে পারি না। ভেতরে আসলে এত হাহাকার, এত চিৎকার, এত স্তব্ধ হয়ে আছে, যখন আমি কথা বলতে যাই তখন মনে হয় যে আমার গলা, বুক, টুট লুণ্ঠন করে অন্য কেউ একজন কথা বলছে। তো দেখে আসি, শুনে আসি, চলুন আমার পরম লুণ্ঠনকারী আজ আপনাদের কি বলতে চাই। আমি এখন যে কবিতাটা পড়তে যাচ্ছি এটার নাম হচ্ছে নিখোঁজ জলপাই গাছ। যেবার রামাল্লার মৃত জলপাই গাছের নিচে জীবনের কথা বলতে গিয়ে জুবাইয়ের প্রেমিকার ব্রেসিয়ার বেছে যুদ্ধে যাওয়ার কথা বলেছিল, সেবার বেতেলহামে তীব্র শীতকাল। ফাতিমার সালোয়ার থেকে জমাটবদ্ধ রক্তে ডেকে যাচ্ছে ওয়েস্ট ব্যাংক। আমি আর তুমি জাতিসংঘের পতাকা হাতে চুমু খেলাম। আমরা দেখলাম গর্ভবতী বিধবার শিশু যুদ্ধ খেলছে। আমরা দেখলাম শরণার্থী শিবিরে শিশুরা রুটি খাচ্ছে। আমরা দেখলাম পুরা বন্ধের রেশ ছুঁয়ে ছুঁয়ে গৃহস্থের ধ্বংসস্তূপে ফিরে এসেছে বেড়ার দল। আমরা দেখলাম জেরুজালেম গিলে ফেলছে সমগ্র বসন্ত। আমরা দেখলাম পৃথিবী বুকে বুক ঠেকিয়ে পাশাপাশি খেলা করছে জন্ম মৃত্যু। তবুও জুবাইয়ের কেন যুদ্ধে যাওয়ার আগে প্রেমিকার স্তন মুক্ত করে দিতে চেয়েছিল? তার উত্তর পাওয়ার আগেই জুবাইয়ের লাশ পাওয়া গিয়েছিল খান ইউনুসে। তারও বহুদিন পর হেলেনের টেবিলে চা খেতে খেতে এপির এক প্রতিবেদনে কাঁদছে ফিলিস্তিন। প্রতিবেদনটি দেখে সদ্যমৃত মাথার দুধে সন্তানের চুমুক দিতে দেখে আমরা আবারও তাজা জলপাই পাতা খুঁজতে বেরিয়েছিলাম। ধন্যবাদ সবাইকে। আমি খুবই দুঃখিত, আজুমার নামটা ভুল করেছি, নিশ্চয়ই সামনে আর ভুল হবে না। আজুমা হিম, ধন্যবাদ জানাই তাকে রাগ না করার জন্য। আমরা অনেকের কবিতা শুনলাম, এখন মনে হয় যে একটু আমরা যদি ফিলিস্তিনের কবিদের কবিতা শুনি সেটা খুব ভালো হয়। তো কবি শাহেদ কায়েস ফিলিস্তিনের কবিতা অনুবাদ করেছেন এবং এবারে বইমেলায় তার একটি বইও প্রকাশিত হয়েছে অনুদিত কবিতার। শাহেদ ভাইকে অনুরোধ জানাবো কবিতা পাঠের জন্য। ধন্যবাদ বাবু। বঙ্গীয় সাহিত্য সভা এবং দিককে ধন্যবাদ জানাই নাগবা দিবস উপলক্ষে এক গুরুত্বপূর্ণ আয়োজনটি করার জন্য। ফিলিস্তিনের স্বাধিকার যে আন্দোলন চলছে গত ৭৬ বছর যাবৎ, তার প্রতি সংহতি জানিয়ে আমি একটি কবিতা পড়ছি। কবিতার কবি মাহমুদ দারবিশ, আমার অনুবাদে। কবিতার শিরোনাম আমার মাকে। মাকে মনে পড়ছে ভীষণ, মায়ের হাতের রুটি, তার বানানো কফি খেতে ইচ্ছে করছে খুব। প্রাণ কাছে মায়ের গায়ে একটু ছোঁয়া পেতে। আমার গভীরে জেগে উঠছে শৈশব। দিনের পর দিন মায়ের বুকে মাথা রেখে যে অপার প্রশান্তি অনুভব করেছি, আমার ভিতর জেগে উঠছে সেই তৃষ্ণা। ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করছি, কারণ যদি মরে যায় আমি, মায়ের চোখের জল আমাকে লজ্জায় ফেলবে। যদি ফিরে আসি কোনো দিন, আমাকে গ্রহণ করো মা। তোমার চোখের পাতায় ভালোবাসার চাদরে আমাকে জড়িয়ে নিও শৈশবের মতো। তোমার পবিত্র চরণের তৃণ স্পর্শে ঢেকে দিও আমার অস্থি মজ্জা এই পুণ্যভূমিতে। তোমার মাথার চুল দিয়ে ঢেকে দিও, কিংবা মাটি দিয়ে লুটানো পোশাকের প্রান্ত দিয়ে ঢেকে দিও আমাকে। যদি তোমার হৃদয়ের স্পর্শ পাই, আমার মাথায় থাকে তোমার স্নেহের হাত। তোমার দোয়ায় হয়তো আমি একদিন হয়েও যেতে পারি কোনো দেবতা। ফিরেই যদি আসি কোনো দিন, মা আমাকে গ্রহণ করো তুমি। তোমার পাকঘরের উনুনে আমাকে জ্বালানি করো, যেন রান্নায় কিছুটা হলেও তোমার কাজে লাগে। ছাদে কাপড় শুকানোর দড়ির মতো আমাকে ব্যবহার করো তুমি। তোমার প্রতিদিনের দোয়া ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই মা।
কঠিন এই অবরুদ্ধ জীবন, ভীষণ ক্লান্ত আমি। ফিরিয়ে দাও আমার শৈশবের সেই নক্ষত্ররাজি, যেন মনে মনে পথের দেখা চিত্র এঁকে পরিযায়ী পাখির মতো পথ চিনে চিনে ফিরে আসতে পারি তোমার কোলে, যে তুমি আমার জন্য অধীর প্রতীক্ষায় আছো মা। কবিতাটি মাহমুদ দারবিশ যখন জেলে ছিলেন, জেল থেকে লেখা। সবাইকে ধন্যবাদ। এবার কবিতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রহরী, কবি প্রহরী। ধন্যবাদ সবাইকে আমাকে আমন্ত্রণ করার জন্য। কবিতা নিয়ে বেশি কিছু বলার দরকার নেই, আমি কবিতায় চলে যাই। কবিতাটার কোনো নাম নেই, কিন্তু ফিলিস্তিন নিয়ে একটা আমরা কবিতা পাঠের অনুষ্ঠান করছি। আমাদের মায়েরা স্বপ্ন দেখতেন জন্মাতে ফিলিস্তিন, আমরা তখন তার গর্ভে টিউলিপ ফুলের বাগান এবং অজস্র আবাবিল বুনতাম। কিন্তু এই এমন এক নাইনসাফের পৃথিবী, এখানে আপনি স্বৈরাচারের ক্রমবর্ধমান দেয়াল দেখতে পাবেন, যা আপনার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং আপনার হৃদয়ে ঢেলে দেয় এক মহাঘৃণার উৎসব, যার থেকে আমরা কখনো বের হতে পারি না। তারপর আমাদের দুঃখজনক জীবনযাপন। মূলত প্রত্যেকটা মৃত্যু উপত্যকাই আমাদের দেশ, মূলত প্রত্যেকটা মৃত্যু উপত্যকাই আমাদের দেশ, যেখানে আমরা মজলুম হয়ে জন্মাই। যদি বলা হয় আগামীকাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যদি বলা হয় আগামীকাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তবু আজ থেমে থাকবেন আমাদের মৃত্যু ক্ষুধা। হত্যা চলবে, রক্ত ঝরবে, কারণ আমাদের হৃদয়ে বইছে চেঙ্গিস খানের রক্ত। আর পৃথিবী তো জালিমদের জন্য সেই উপাসনালয়, পৃথিবী তো জালিমদের জন্য সেই উপাসনালয় যেখানে মজলুমের মৃত্যু দিয়ে ক্ষমতার উপাসনা করা হয়। বন্ধুগণ, যুদ্ধ সবসময় চলমান। বন্ধুগণ, যুদ্ধ সবসময় চলমান। এই ধরুন প্রেম, এই ধরুন প্রেম, পারমাণবিক কিংবা মনস্তাত্ত্বিক, দুটোই কিন্তু প্রেম। ফেসিবাদ বলা যেতে পারে। দখল কিংবা আজীবন থেকে যাওয়ার একটা প্রসেস। প্রতিটা চাওয়ার ভিতর দিয়ে আমরা মূলত শান্তিটা খুঁজি, কিন্তু যুদ্ধটা বেছে নেই। ফিলিস্তিনের দিকে তাকান, শিশুদের রক্ত যেন রেড ওয়াইন। হে পশ্চিমা যিশুগণ, মাতাল হনার। ফিলিস্তিনের দিকে তাকান, শিশুদের রক্ত যেন রেড ওয়াইন। হে পশ্চিমা যিশুগণ, মাতাল হনার। পান করুন যত খুশি, আপনারাই তো আমাদের হর্তাকর্তা, আপনারাই তো আমাদের হর্তাকর্তা। আদরে আদরে তুলে নিন ঠোঁটে পারমাণবিক চুমুক। সদ্য প্রসব হওয়া শিশুর বুক চিরে, সদ্য প্রসব হওয়া শিশুর বুক চিরে বের করে আনুন একখণ্ড জেরুজালেম, যেন আমার প্রেমিকার স্তন কিংবা তার বুকের মতন ধূপ ধূপ করছে উর্বর ফিলিস্তিনের জমিন। যেন আমার প্রেমিকার স্তন কিংবা তার বুকের মতন ধূপ ধূপ করছে উর্বর ফিলিস্তিনের জমিন। স্বাধীনতার লোভে আজও তাই আমার মা প্রসব করে চলেছেন বেদনা। ধন্যবাদ সবাইকে। এবার কবিতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি আর কে রনিকে, কবি আর কে রনি। সবাইকে ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। বাকি কথা বাদ দিয়ে সরাসরি কবিতাই করি। কবিতার শিরোনাম ফিলিস্তিনের জন্য শোক সভা। এটা ফিলিস্তিন গতকালই লেখা। ওরা হত্যা করছে, মিডিয়া সংবাদ দিচ্ছে, ঘাতক ও নিহতের পক্ষে বিপক্ষে দুনিয়া ভাগ হয়ে যাচ্ছে। মৃতদেহ গণনা চলছে, বিশ্ব নেতারা ঘন ঘন সভা করছে, জাতিসংঘ নিয়মিত নসিহত পেশ করছে, প্রাণের ট্রাক লোড করছে স্বেচ্ছাসেবকরা, আর আমরা শোক সভা করছি। নিহতদের স্মরণে কাব্য সাহিত্যের আসর জমাচ্ছি, শোকের বাণিজ্যের বিশ্রাম চলছে। সারা দুনিয়ার মানুষ আপনার শোকে মাতম করবে, এই সত্ত্বেও মানুষ মৃত্যুকে না, জীবনকেই বেছে নিতে চাইবে। তারপরেও কথা থাকে, রক্তের বদলা কি রক্ত নিতে পারে? হত্যার বদলা কি
হত্যার বদলে হত্যাকে ইনসাফের পথ হতে পারে? গাজা মানবতার গোরস্থান, এটা আজ কে না জানে? শিশুর লাশগুলো দেখতে থাকাই দুনিয়ার বিবেকবান মানুষদের বেঁচে থাকার শাস্তি। আমরা এই শাস্তি থেকে মুক্তির জন্য প্রতিবাদের পথ বেছে নিতে বাধ্য হয়েছি। আমাদের আবেগকে শান্ত করতে কবিতার মধ্যে আশ্রয় করছি। শোকারম্ভে আমাদের অক্ষমতাকে ডেকে ফেলতে চেষ্টা করছি। মনে রাখা দরকার, অবশ্যই ঘাতক পৌঁছার আগেই আমাদের প্রতিবাদকে গড়ে তুলতে হবে অপ্রতিরোধ। আমরা হয়তো এই সত্য ভুলে গেছি, আসলে নিহতদের জন্য জীবিতদের কিছুই করার থাকে না, কিন্তু নিহতরা জীবিতদের সারা জীবন তারা করে ফিরে। দুনিয়ার আনাচে কানাচে জমে ওঠা আলোকিত শোক সবার হে বিবেকী কণ্ঠ, প্রতিবাদের বলিষ্ঠ হাত, বিদ্যায়তনে জ্ঞান ভারে নত মস্তক, নিজেদের দায় মুক্তির এইসব আয়োজন আমাদের আরো মনে করিয়ে দেয় ময়লা দিয়ে ময়লা সাফ করা যায় না। মৃত্যুর সত্যকে সাথে নিয়ে বেঁচে থাকার পেরেশানি কবুল করে অলৌকিক শোভা ও সৌরভ ছড়িয়ে জন্ম নেয় মানুষ। প্রভু মরণশীল মানুষ সৃষ্টি করেছেন আর কাউকে হত্যার অধিকার কারো হাতে দেন নাই। ফলে হত্যার সূত্রে ধর্মের সত্য নাই, বরং প্রতিটি হত্যাকাণ্ড প্রভুর এখতিয়ারের সাথে বিদ্রোহের শামিল। জগতের অলঙ্ঘনীয় নিয়মে সময়ের প্রবহমান ঘূর্ণির ঘোর কেটে গেলে দেখা যাবে ঘাতক ও অসহায়। নিহত হওয়ার নিয়তি মেনে নেয়া মানুষ এবং ঘাতক আর অকথ্য নিষ্ঠুরতা দেখতে দেখতে আহত অক্ষম বিবেকী জনতা একসাথে চিৎকার করে বলছে, অনলি এ ট্রু গড ক্যান সেভ আস। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও অনুবাদ কবিতায় ফিরে যেতে পারি। রাফসান গালিব কবি, তিনি মাহমুদ দারবিশের কবিতার অনুবাদ শোনাবেন। রাফসান গালিবকে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাহমুদ ভাই। মাহমুদ দারবিশ না, রিফাত আল আরিফ। আমি জানি এর আগে কেউ রিফাত আল আরিফের অনুবাদ কবিতা পড়েছে কিনা? না, পড়েন না। রিফাত আল আরিফ ফিলিস্তিনি কবি ও লেখক। ফিলিস্তিনি বলতে একদম গাজারি, যেখানে এখন যুদ্ধ চলছে। গাজায় উনি 44 বছর বয়সে গত 6 ডিসেম্বর ইসরায়েলি হামলায় নিহত হন। রিফাত আল আরিফ গাজা ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্য বিষয়ের অধ্যাপক ছিলেন এবং শেক্সপিয়ার সহ অন্যান্য বিষয় ইংরেজি সাহিত্য বিষয়গুলো পড়ান। তার একটি কবিতা পাঠ করছি। ভিজে যাওয়া মানবতা। ভূমধ্য সাগরের তটে আমি মানবতাকে নোনা জলে ভিজে যেতে দেখেছি। তার মুখ নিচু হয়ে আছে, মৃত, চোখ উপড়ানো। আকাশের দিকে হাত তুলে প্রার্থনা করছে নাকি ভয়ে কাঁপছে, বলতে পারলাম না। সমুদ্র কোন আরবের হৃদয়ের চেয়েও পাথর হয়ে আছে, সে নাচছে, রক্তে ভিজে গেছে সে। তার নুড়িগুলোই শুধু কাঁপে, শুধু নুড়িগুলো। ইসরায়েলের জন্ম দেওয়া যা কিছু পচাবালা, সেসব দেখে রাখা যাবে না আরব জাহানের সমস্ত সুগন্ধি দিয়েও। তার একটি কবিতা, যেটা এখানে লেখা আছে, ইফ আই মাস্ট ডাই, মৃত্যুই যদি অনিবার্য হয়। আমাকে যদি মরতেই হয়, তোমাকে বাঁচতেই হবে আমার গল্প বলার জন্য, আমার সব জিনিসপত্র বিক্রি করার জন্য, এক টুকরো কাপড় কেনার জন্য আর এক টুকরো দড়ি। একটা ঘড়ি বানাবে যেটি হবে সাদা, যার থাকবে লম্বা একটি লেজ, যাতে কোনো শিশু গাজার কোনো খান থেকে আকাশের দিকে তাকালে দেখে বেহেশতে তার বাবা অপেক্ষা করে আছেন, বিস্ফোরণে যিনি উড়ে গেছেন। কেউ তাকে বিদায় জানায়নি, তার রক্তও না, মাংসও না, এমনকি তার ছেলেও না। দেখেন তিনি উঠছে ঘুড়ি উপরের দিকে, তোমার বানানো আমার ঘড়িটা। আর এক মুহূর্তের জন্য ভাবেন, একজন ফেরেশতা সেখানে হাজির হয়েছে, নিয়ে এসেছে ভালোবাসা। যদি আমাকে মরতেই হয়, সেই মৃত্যুকেও হতে দিও আশা, সেই মৃত্যুকেও হতে দিও এমন গল্প। আরেকজন কবি হিবা আবুনাদা, তিনিও এবারের যুদ্ধে ইসরায়েলের আগ্রাসনে বিমান হামলায় নিহত হন। তিনি কবি ও উপন্যাসিক।
তার কিছু কবিতা অনুবাদ করেছেন আরবি থেকে ইংরেজিতে হুদা ফাকরুদ্দিন, যিনি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্যের শিক্ষক, গবেষক এবং অনুবাদক। তার ফাকরুদ্দিনের ইংরেজি অনুবাদ থেকেই বাংলা অনুবাদগুলো করা হিবা আবু নাদা। শুধু যাওয়া নয়, গতকাল একটি তারা আমার ভিতরে জ্বলতে থাকা টিমটিম আলোখানিতে বলল, শুধু ক্ষণিকের জন্য আমরা জ্বলিনি, মরে যেও না। এই আলোর গতির নিচে কিছু ঠিকানাবিহীন মানুষ আজও হেঁটে চলেছে। প্রেম থেকেই তোমাকে প্রথম সৃষ্টি করা হয়েছে। ভয়ে কাঁপতে থাকা মানুষের কাছে সেই প্রেমই নিয়ে যাও। একদিন সমূহ বাগান পল্লবিত হয়েছিল আমাদের নাম থেকে, আমাদের হৃদয়ের অবশিষ্ট ব্যাকুলতা থেকে, এবং এটি হয়ে আসছে জনম থেকে জনম ধরে। এই প্রাচীন ভাষা আমাদের শিখিয়েছে কিভাবে অন্যদের সারিয়ে তুলতে হয় আমাদের এই ব্যাকুলতা দিয়ে। শিখিয়েছে কিভাবে বেহেশতি ঘ্রাণ হতে আমাদের শক্ত হয়ে যাওয়া ফুসফুসকে শীতল করতে হয়, যেখান থেকে বেরিয়ে যাবে হাঁপ ছেড়ে বাঁচার একটি আনন্দময় দীর্ঘশ্বাস। আমার ভেতরে জ্বলতে থাকা টিমটিম আলোহে মরো না। পৃথিবীর সমূহ ছায়াপথ বন্ধ হয়ে আসলো আমার ভেতরে জ্বলতে থাকা ছোট্ট আলোহে। বলো, এসো আমার শান্তির হৃদয়ে, সবাই এসো আমার ভেতরে। ধন্যবাদ। গালিবকে ধন্যবাদ সাম্প্রতিক যে হামলায় শহীদদের কবিতা পড়ার জন্য। এবার কবিতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি কবি সৈকত আমিনকে। কবি সৈকত আমিন। কিছুক্ষণ আগে কবিতা পাঠের আগে ফেরদাউস সারোয়ার এবং মৃদুল মাহবুব বললেন যে ফিলিস্তিন নিয়ে তাদের যে কবিতা, সেই কবিতাগুলো সাম্প্রতিক সময়ের লেখানো, বেশ আগে লেখা। আমি যে কবিতাটা এখন পাঠ করবো সেটার বয়সও সম্ভবত 8-9 বছর হয়ে গেছে। বিষয় হয়েছে এমন যে সময় বদলায়, ক্যালেন্ডারের পাতা বদলায়, মানুষ বদলায়, বাসার সংখ্যা বদলায়, কিন্তু ফিলিস্তিন নিয়ে আমাদের দুঃখ, আমাদের কবিতা বদলায়। কিন্তু আশা রাখি ফিলিস্তিন নিয়ে একদিন আমরা নতুন কবিতা লিখবো, একদিন আমরা উল্লাসের কবিতা লিখবো। তার আগে আমার এই ভাষাটা আজকাল লাশ দেখলেই আমার লজ্জা হয়। বুকের ভেতর আস্ত ফিলিস্তিন, লাশগুলো আমি পা দিয়ে চেপে রাখি। গতকাল সন্ধ্যায় যাদের নাম নিখোঁজ হয়ে গেছে তারা কেউ আমার ভাই। গতকাল সন্ধ্যায় যাদের নাম নিখোঁজ হয়ে গেছে তারা কেউ কেউ কবি। গতকাল যারা সন্ধ্যায় নিখোঁজ করে গেছে তারা অস্ত্র হাতে শান্তির নামধারী। গতকাল সন্ধ্যায় যাদের সূর্য চুরি গেছে তারা পরাধীন পৃথিবীর শাখা গণাহারি। হে মাবুদ, আমি কাপুরুষ, ডানা মেলার মতো আকাশটুকু মিসাইলের দোয়ায় গেছে ঘিরে। অথবা ডানার ভারে আমি নিজেই উঠতে পারছি না, যখন ডানা কেটে ফেলার পর আকাশটাও হঠাৎ বড় হয়ে যায়। দুটো পা ইতিহাস হয়ে বুকে চেপে আছে। হায় মাবুদ, আমাকে মরতে দিন। বুকের ভেতরে লক্ষ লক্ষ নাম, হৃৎপিণ্ড ফেটে বেরিয়ে যাবে শহীদের তালিকা, গণদাবি হয়ে ফোটা পতাকার মিছিল। অথবা দেখুন, বুকের ভেতর আস্ত ফিলিস্তিন, অসহায় ডানা নিয়ে লাশগুলো স্বাধীন মাটিতে যাবে মিশে। অনেক পথ হেঁটে আমি মাতৃভূমির কথা জানতে এসেছিলাম, ওরা আমার পা কেড়ে নিল। অনেক পথের শেষে আমি নিজেকে ফেরত চেয়েছিলাম, ওরা আমায় হত্যা করে গেল। পথে এত এত লাশ। ইসরায়েল তুমিই বলো, কাকে আমি বেওয়ারিশ ভেবে একা ফেলে যাই, আর কাকে বলো সন্তান মনে করে পরাধীন পতাকার তলে জানাজা পড়ায়। এখনো মিছিলে রাশি রাশি বুলেটে ঝরে, মানচিত্র জুড়ে বুলেটের মতো বৃষ্টি পড়ে। বৃষ্টির আছে তার নিজের মতো ঝরে পড়বার একান্ত অধিকার। বড় জানতে ইচ্ছে করে বুলেট রক্ষা করে কার। ধন্যবাদ। এবার কবিতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি কবি জব্বার আল নাইমকে। কবি জব্বার আল নাইম। ধন্যবাদ মাহবুব ভাই। কবিতাটার নাম হলো হজের পাথর। কৈশোরে দূরের ঢিল ছুঁড়ে মারার খ্যাতি ছিল আমার, অনায়াসে লক্ষ্য স্পর্শ করতে পারতাম। একটা সময়
এমন খ্যাতি ছড়িয়ে পড়লো পাড়া মহল্লায়। একদিন ডাক পড়ে পাড়ার ক্রিকেট লিগে গতিদানব হিসেবে উইকেটের পতন ঘটিয়ে প্রতিপক্ষের বিজয় ছিনিয়ে আনতাম খুব সহজে। বাতাসের বাহনে সে খবর পৌঁছে যায় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে, সুযোগ পেয়ে যায় আমেরিকা সিরিজে। গতির তোপে নতজানু বাইডেন একাদশ, ছাকিংয়ের অভিযোগ তোলে ভারত, কিছুই না ভেবে নিষিদ্ধ ঘোষণা করলো আইসিসি। এ খবরে বগল বাজায় পাকিস্তান, এত দুঃখ কিংবা ক্ষোভ নেই, কারণ সামনে হজের মাস। মক্কা মদিনা তাওয়াফের নিয়ত করেছি, অভ্যাসবশত হজের পাথর দিয়ে শুরু করি বলেই। প্রথমটি লাগে সৌদির মসনদে, দ্বিতীয়টিতে কুপুকাত হোয়াইট হাউস, তৃতীয় ডেলিভারিতে দরাসাই ডাইনিং স্ট্রিট, চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ পাথর ছুটতে ধসে পড়ে নাপতালির বেইত রোশ হামেমশালা। মুহূর্তেই পাল্টে যায় পৃথিবীর গতিপথ, ভয়ে আত্মসমর্পণ করে সগিরা পোস্তা আকাবা। তাদের কাছে জানতে চাই তোমাদের এমন করুণ পরাজয়ের কারণ। সহাস্যে বলে, শয়তানি আজমের মৃত্যু হলে আমরা দাঁড়িয়ে থাকি কার হিম্মতে। ধন্যবাদ। এবার কবিতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি ঈদুল ফয়সালকে। ঈদুল ফয়সাল। আয়োজনের জন্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা বলবো কিনা নিশ্চিত নই। নতুন আলো, ফিলিস্তিন, কবে আসবে দিন, কবে আলো আসবে? শিশু নারীদের মুখ উজ্জ্বল হবে, তারা খলখলিয়ে হাসবে। দিন আসা আর কত বাকি, একজন ফিলিস্তিন মানুষ একজন। আর তুমিও যে মানুষ, তারা তোমার মতো কি? তারা তোমার মতোই কি? মুক্তির স্বাদ তুমি কবে পাবে? তোমার আঁচল কখন মুক্ত বাতাসে উড়বে? সমুদ্রের ঢেউরা কখন স্বাধীন হয়ে আছড়ে পড়বে? ঢেউ তুমি আরো কল্লোলিত হও, আরো উত্তাল হয়ে রুখে দাও সব রক্ত ঝরানো অস্ত্র, ধুয়ে দাও সমস্ত রক্ত। আবার জলপাই গাছ কখন সজীব হয়ে উঠবে? জল পায় হবে কখন? জলের অভাবে শুকিয়ে যাওয়ার হৃদয় কখন আবার জল পায় কিছু দূরে, জলের মতো, আলোর মতো। ওটা কি? এবার কবিতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি কামরুল আহসানকে। কবি কামরুল আহসান। আমি মাহমুদ দারবেশের একটি কবিতা পাঠ করব। হত্যাকারীকে জড়িয়ে ধরে আর্তনাদ। সে তার হত্যাকারীকে জড়িয়ে ধরে, হয়তো তার মন জয় করতে চাই এভাবে। আমি বেঁচে গেলে কি তোমার আরো রাগ হবে? ভাই, ও আমার ভাই, আমি কি করেছিলাম যে আমাকে ধ্বংসের বীর জন্ম হলো তোমার মনে? মাথার উপর দিয়ে উড়ে যায় দুটো পাখি। কেন তুমি আকাশের দিকে গুলি ছোড়ো না? কেমন হতো তাহলে যদি তুমি মানুষের বদলে পাখি মারতে? আমার আলিঙ্গনে আর শরীরের গন্ধে তুমি ক্লান্ত। আমার মনে যে ভয় ধরিয়ে দিয়েছ তা থেকে তুমি ক্লান্ত হও না? তাহলে হাতের বন্দুক ছুঁড়ে ফেলো নদীর পানিতে। কেমন হয় বলো তাহলে? যে জড়িয়ে ধরে আছে নদীর তীরে সেই শত্রু বন্দুক তাক করে রেখেছে তার দিকেই। শত্রুকে গুলি করো। এইভাবেই আমরা এড়াতে পারি শত্রুর গুলি আর বিরত থাকতে পারি পাপের হাত থেকে। কি হবে জানো? তুমি আমাকে মেরে ফেললে শত্রুরা যাবে আমাদের বাড়ি, তারপর তারা পরিণত হবে বর্বরে। আমার মায়ের হাতের কফির কথা মনে আছে তোমার? তোমার মায়ের হাতের কফির কথা। আমার কি অপরাধ তোমাকে আমার খুনিতে পরিণত করলো? তোমাকে আমার বুক থেকে কখনো ছাড়বো না ভাই, কখনো মুক্তি দেব না তোমাকে। ধন্যবাদ। ধন্যবাদ কামরুল হাসানকে। এবার কবিতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি কবি পলিয়ার ওয়াহিদকে। কবি পলিয়ার ওয়াহিদ।
আমার কবিতা শিরোনাম জয়তুন ও ফিলিস্তিনের মা। যখন জয়তুন পাতায় ঘন সন্ধ্যা নেমে আসে, কিংবা অডেল তুষারপাত, অথবা জয়তুনের ডালে ডালে বর্ষিত হয় শান্তি ও সমৃদ্ধি, তখন বরফ কলের ঠিকানা ভুলে যায় জলচর ইসরায়েলি বোমা। গাঢ় মেঘের উঠোন থেকে ঘরে ফেরে পুরুষ যোদ্ধারা, অবিচল নারীর সম্পর্কে তাদের গলায় বাঁধা নাকবার হারানো ঘরের চাবি আর মাথায় মোড়ানো মুক্তির ক্যাফিয়া, তখন সমস্ত আগ্রাসন ভুলে যায় আনন্দ গানের। যখন গাজার গ্রামে সামান্য ওমের মধ্যে কোমল প্রাণের নারী স্বামীর আদর চায় আর ফিস ফিস করে বলে আমাদের আবারও ছেলে হবে, সে যুদ্ধে যাবে আর জয় করবে আল আকসা। জীবনের অভিরুচি ও স্বতন্ত্র শৈলীর আলো নারীদের চোখে মুখে, তাদের কবজিতে তাসরিজের শিল্পিত আভা, রেশমের বর্ণে বর্ণে রং তুলে তাকিয়ে থাকে বর্ণিল সুতোয়। সেবার তরমুজের খুব ভালো ফলন হলো, তারা উৎসবে মেতে ওঠে, কিন্তু একদিন কামানের গন্ধে তাদের হারিয়ে যায় ঘর, ধ্বংস স্তূপে আটকে পড়ে স্বপ্ন। সেদিন তাদের ছেলে মৃত উদ্ধারের পর কবর দেওয়া হয়, লাশ কোলে কাঁদেন মা আর বলতে থাকেন রে হানজাল, পিছনে বাঁধা দুহাত আঁকা কার্টুনের মতো ভস্ম হলো সব শিশুর শৈশব। মায়েরা বলতে থাকে আবার তাদের ছেলে হবে, সে যুদ্ধ করবে, সে আঁকবে তরমুজের ছবি অথবা ফিলিস্তিনে পতাকা, কিংবা কারাগারে যাবে, চামচ দিয়ে ঘুরবে গুহা। তারা মুক্ত হবে, একদিন ঠিক জয় করবে আল আকসা। আমার মাতৃত্বের কসম, আমাদের ছেলেরাই বিজয়ী হবে গাজায়, এই স্থলে এই জলে জয়ী হবে আসমান। ধন্যবাদ সকলকে। এবার কবিতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি কবি উপল বড়ুয়াকে। কবি উপল বড়ুয়া। ধন্যবাদ সবাইকে। আসলে এটা কবিতা বলা হবে কিনা জানি না, জাস্ট একটা ছোট কাব্যের নাম ফিলিস্তিন। খুব দূরে নয়, বিদ্যুৎ চমকের মতো হঠাৎ একদিন আকাশ কাঁপিয়ে স্বাধীন হবে লড়াকু ফিলিস্তিন। ধন্যবাদ সবাইকে। এরকম আরেকটি ছোট কবিতা পড়বেন সাইদ জুবেরি, কবি সাইদ জুবেরি। বলেন যে ছোট কবিতা, দুই লাইনের কবিতা। কবিতাটি এর আগে এই 7 অক্টোবর যে আগ্রাসন শুরু হলো, এটার আগের যে আগ্রাসনের ঘটনা ওই সময় লেখা। কবিতার নাম হচ্ছে তোমার সাথে দেখা হওয়ার গুরুত্ব। ভুলে গেছি ওকে, যেহেতু ভুলে গেছি, কবিতা পড়ার চাইতে যেটা ইম্পর্টেন্ট যে এখানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আমাদের সময়ে এত এত কবি এখানে হাজির আছেন এবং কবিতা শুনতেও এরকম একটা ভিড় তৈরি হয়েছে। এটাই একটা আসলে অনেক কবিতার চাইতে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ আমার কাছে। আর আমার ভুলে যাওয়ার জন্য খুবই দুঃখিত। ধন্যবাদ জুবেরিকে। এবার কবিতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি কবি সাবেরা তাবাসসুমকে। কবি সাবেরা তাবাসসুম। বলতে চাইলেই বলতে পারো, আমি বললে তো মেরে পুঁতে রেখে দেবে, বললে মেরে ঝুলিয়ে দেবে। বড়টা চাকরি হারাবে খামাখা খামাখা, শ্মশানে খেতে খেতে বাসি শ্মশান মতো চিমসে যাবে ছেলেটা, আর দিন শেষে ওই মা হারা হবে। বললে তো ধুমধুমার লড়াই, সবার আগে মুন্ডু কাটা পড়বে আমার, কপালের মাঝখানে দেখে দেবে ধর্ম লিঙ্গ বাণিজ্য নিয়তি। কাটা কাটা জোড়াতালি কথা কেউ বুঝবে আশা নেই, সবাই আমার মতো খাবি খেতে খেতে বিকল্প শ্বাস আশ্বাস খোঁজে। ভেবেছি আমি সেই বিরল বৃক্ষ, কোনো একবার জন্মাতে যে সময় নেবে পাক্কা 300 বছর, আরো 300 বছর টিকে থাকবে পৃথিবীর ফুলে ফলে ঝড়ে তাণ্ডবে।
আর বাকি 300 বছর কেটে যাবে যার যুক্ত হতে হতে। তা না হয়ে আমি জন্মালাম অসংখ্য যুদ্ধ আর মহামারীর সামলানোর দায় দিয়ে। বললে কেটে চিড়ে ধাপে ধাপে মশলা মাখিয়ে রোদে দেবে, পিষে মারবে আর শোক করার দেবে না একটু সময়। আমি তখন রাফায় সার বেঁধে শুইয়ে রাখা শিশুরা বলল, আমি কান্না গেলে মুষ্টি তোলা ভঙ্গুর হাত, ভস্য মেখে ভেবে দেখতে বসা স্তূপ। রামাল্লায় কোনো অক্ষত বাড়ি আদৌ আছে কিনা? 75 বছর টিকে আছে গুটি কয় অতীত গাছ, পুড়ে যাওয়া কিছু গম আর জবের ক্ষেত, স্বপ্নভূমি অদম্য স্পৃহা লুহুতে লুহুতে। ওরা মারে রোজ জলে জ্বালানিতে গুপ্ত থাকে। পারো তোমার অভ্যস্ত যাপনে এইসব কথা মিলিয়ে নিতে পারো? বললে দেখবে একটা প্যাচ ওয়ার্ক জীবন, কোথাও মৃদু পায়ে হেঁটে আসে বিলাস ব্যর্থতা, কোথাও দৃপ্ত পদচ্ছাদ কঠিন চোয়াল। অথচ এটা সত্য, ভেতরে ভেতরে চেপে রাখি পশ্চিম তীরের অগণিত সব। লেবু ঝোপের পাশে দাঁড়িয়ে সাম্রাজ্য হারিয়ে ফেলতে দেখি, আর শক্তি হয়ে জ্বলে না উঠে নিভে যাওয়ার দায় মাথা পেতে নিই। দুপা ফাঁক করে হান্টার আর পতাকা হাতে যারা চিরকাল ছিনিয়ে নেয় জ্বালানি উষ্ণতা, তাদের কথা পেটে পেটে চালান করে দিই। ঝাঁঝরা হতে হতে টিকে থাকতে থাকতে গাদা আমাকে শেখায়, বলতে চাইলে এসব কথা তুমিও বলতে পারো। ধন্যবাদ। ধন্যবাদ সাবের তাবাসসুমকে। জুবেরি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো যে ঢাকায় কবিতা শোনার জন্য এবং পড়ার জন্য এত ভিড় মনে হয়, মানে এত মানুষের উপস্থিতি এর আগে খুব কমই দেখা গেছে, শুধু কবিতার আয়োজনে এরকম উপস্থিতি। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাই। গাজায় যখন নিপীড়ন হয় তখন পৃথিবীর অন্য অন্য অঞ্চলেও নিপীড়ন হয়। ধরো যাক আমাদের এখানেও নিপীড়ন হয়, নিপীড়নের তো নানা রকম ধরন আছে। তবু আমরা জেগে থাকবো ভাইয়েরা আমার, তোমরা আমাদের মারো, মাথা ও মুন্ডুর মধ্যে ঢুকিয়ে দাও 100 বিমানের শোষ আজাজিল। আমরা নারীর ভেতর পুঁতে রেখেছি অনাবিল রক্তের ফোরাত। যেহেতু আমাকে তোমার অনুমতি নিয়ে কথা বলতে হয়, চলতে ফিরতে তোমার চোখ দুটো যেহেতু আমার পিছে পিছে ঘোরে, তোমার চোখের সেই কালো নমরুদের দিকে তাকিয়ে কে কে হারিয়ে যায় ভাইরা আমার। যেহেতু আমার কথার মধ্যে 2G ইন্টারনেটের আলোকসজ্জা উঠে নামে, আর যে কোনো সময় এই মুখে তুমি বসিয়ে দিতে পারো রক্তাক্ত ফুল স্টপ। আমরা তাই কথা না বলে এখন ইশারা করি আবাবিল বোন। বছর বছর হাবিল কাবিলের বেশ ধরে ঘোরে কারা বাজারে বাজারে, মুখচোরা আনাজ স্পর্শ করতে কে দিয়েছে ইলেকট্রিক শক। চোরা থেকে 2G ইন্টারনেটে রক্ত কেটে কেটে ভিটে মাটি সব হলো ফিকে। তোমরা আমাদের মারো, তবু আমরা জেগে থাকবো। ভাই আমার আম্মা 2.5 বছর ঘুমায়নি, ঠান্ডা কবরের অন্ধকারে তার ছোট মেয়েটা কিভাবে ঘুমিয়ে আছে এই কথা ভেবে। আমরা তবু মরে গিয়েও বারুদ মাখা আকাশের দিকে চেয়ে চেয়ে বলবো 7 পায়ে চম্পা, ওই বোনটি আমার। ধন্যবাদ। ধন্যবাদ আফতাব শাহনওয়াজ। এবার কবিতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি কবি বায়েজিদ বোস্তামীকে। কবি বায়েজিদ বোস্তামী। যেন ফিরিস্তি, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, রাত্রি নাই, মারাইতেছে জালেমের উদ্ধত বুট পবিত্র গুণে, থাকতেছে বোমা জলপাইগুড়ি বিন্দুর বনে, চড়তেছে শিশুদের সবভূত শ্রীগালের দল। 75 বছর দীর্ঘ সময়, কিন্তু মুক্তি সুনিশ্চিত। যেন ফিলিস্তিন তোমার তরে কাঁধে অনুক্ষণ বাংলার ঘুঘু প্রাণ। ধন্যবাদ। এবার কবিতা পড়ার জন্য ডাকছি কবি পিয়াস মজিদকে। কবি পিয়াস মজিদ। পরিস্থিতি, তুলার বালিশে শুয়ে ঘুমাতে ঘুমাতে স্বপ্নের হামলা, আমার বিছানা
এটা কি ঢাকা নাকি এই দুনিয়া রক্তের বালিশে শুয়ে থাকা গাজা? অনেক ছোট কবিতা। ইফতিজা আহসানের নাম আগে ঘোষণা করেছিলাম, এখন তাকে সামনে দেখতে পাচ্ছি। এখন আহ্বান জানাচ্ছি কবি ইফতিজা আহসানকে। যারা অনেকের নাম হয়তো বাদ পড়ে যেতে পারে, আমার কাছে নাম দিতে পারেন যারা, অবশ্য আমি অনেকের নাম টুকে নিয়েছি, আমার কাছে কেউ পড়তে আগ্রহী হলে নাম দিতে পারেন। বঙ্গীয় সাহিত্য সভাকে ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ আয়োজন করার জন্য। আমি যে কবিতাটি পড়ব এটির নাম হচ্ছে ফিলিস্তিন। রক্ত জবার মতো লাল হয়ে আছো তুমি, ভূখণ্ড হে সভ্যতার সব জ্ঞান হেয়ালি। রক্ত জবার মতো লাল হয়ে আছো তুমি, ভূখণ্ড হে সভ্যতার সব জ্ঞান হেয়ালি। তুমি কোনো মহাশূন্য থেকে যেন হঠাৎ এসেছো, তোমাকে নিয়ে তাদের কোনো দায় নেই রাজনীতির কুটচাল ও কটাক্ষে বিদ্ধ করা ছাড়া। তুমি হে অগ্নিয় পাখি, অগ্নিয় ফুল, তোমার অগ্নুৎপাত ইতিহাসের অজ্ঞান থেকে ফোটে। লালাপ ডানায় তোমার উড়াল, তুমি আগুন নিয়ে ওড়ো, আগুন খাও, আগুন দিয়ে রচনা করো বাড়ির সামনের বাগান। আগুন উড়াল তোমার, তোমার ডানায় শত্রুর বারুদের স্ফুলিঙ্গ, তোমার উড়ালে তাদের কুরুর আঘাত। তুমি আগুন ফুল, তোমার উপত্যকা জুড়ে ফুটে থাকো একখণ্ড পোড়া সবুজের স্থিতি নিয়ে। পোড়া সবুজের ভূখণ্ডের নাম ফিলিস্তিন, তারা তোমাকে রাখে ইচ্ছা হত্যার অধীন। ধন্যবাদ সকলকে। এবার মঞ্চে ডাকছি সঙ্গীত শিল্পী ও কবি ফারজানা ওয়াহিদ সায়ানকে। কবি ফারজানা ওয়াহিদ সায়ান। এটা তো পরিষ্কার, জলের মতন ঝকঝকে। ফিলিস্তিনের নাম পারবে না মুছে দিতে তুমি। এ বিশ্বে মহাকাশে প্রতিবাদী যত সুর আছে, প্যালেস্টাইন তো হবে সকলের স্বাধীনতা ভূমি। এটা তো এখন শুধু গাজার ব্যাপার নয়, আর ন্যায় আর অন্যায় আজও আছে খানিকটা ফাঁক। পৃথিবীর সব সুখে মিশে গেছে আজ সেই সুর, পিতাহারা শিশু আর শিশুহারা পিতাদের ডাক। তুমি কি দেখেছো ভুলে কোথাও সে জননীর মুখ? তার নাকি মরে গেছে 6টি পেটের সন্তান। তাকে কারা জিজ্ঞাসে সে কি তবু স্বাধীনতা চায়? চোখ মুছে তাকালো সে, মুখ বেশি করে টান টান। ফিলিস্তিনের সেই জননীর কাছে ক্ষমা চাই, স্বাধীনতা নিয়ে আমি চুপচাপ বসে আছি বলে। সংগ্রাম মানেটা কি কোনোদিনই বুঝবো না আমি, এমনি এমনি যারা স্বাধীনতা পেয়েছি আসলে। ফিলিস্তিনের নাম পারবে না মুছে দিতে তবু, বরং ন্যাংটো হবে বেশি করে তোমাদেরই রূপ। সভ্যতা, স্বাধীনতা, মানবতা ইত্যাদি নিয়ে বনেদি উচ্চারণে যারা করো চেঁচামেচি খুব। ফিলিস্তিনের নাম পারবে না মুছে দিতে তবু, বরং ন্যাংটো হবে বেশি করে তোমাদেরই রূপ। সভ্যতা, স্বাধীনতা, মানবতা ইত্যাদি নিয়ে বনেদি উচ্চারণে যারা করো চেঁচামেচি খুব। নতুন করে কি দেব তোমাদের পরিচয় আর? নিজেরাই নিজেদের দিলে কত গাল ভরা নাম। ফিলিস্তিনের মাটি, উপচানো শিশুদের লাশ, তোমরা ধ্বংস হও সেই অভিশাপ অবিরাম। তোমরা ধ্বংস হও, সশব্দে ভূপাতিত হও, ধুলায় লুটিয়ে যাক দম্ভের মেকি সম্মান। জগতের ইতিহাসে লজ্জায় যেন হয় ঠাঁই, মানুষের ইতিহাসে ঘেন্নায় যেন পাও স্থান। ফিলিস্তিন তো হলো পৃথিবীর বুকে সেই নাম, পৃথিবীকে যারা আজ করে দিল স্রেফ 2 ভাগ। এক ভাগে আছে তার সত্য এবং আছে ন্যায়, আরেকটা ভাগে পাবে মুনাফা ও ক্ষমতানুরাগ। একদিকে পাবে তুমি মার খাওয়া মানুষের ঢল, প্রতিবাদী তাহাদের প্রথম ও শেষ সম্বল। আরেকটা পাশে পাবে ক্ষমতার বুট, হেলমেট, গুলিতে বোঝাই ভরা বন্দুক আর বেয়োনেট।
ফিলিস্তিনের পরে মুখোশ খুলেছে পৃথিবীর, মাঝামাঝি বলে আর পৃথিবীতে কোনো কিছু নেই। আর যারা নিশ্চুপ তারা তো এমনিতেই মৃত, তেমন মুর্দা লোকও পাবে ঠিকই যাবে যেখানেই। ফিলিস্তিন তো আজ পরিচয় ঠিক করে দেয়, কোথায় দাঁড়াবে তুমি, কোথায় লেখাবে তুমি নাম। ফিলিস্তিন তো আজ ফিলিস্তিনেরই শুধু নয়, সে তো গোটা পৃথিবীরই আজ স্বাধীনতা সংগ্রাম। ফিলিস্তিনের মাটি আমাদের নব অভিধান, প্রতিবাদে প্রতিরোধে আমাদের মিলে যাক সুর। ফিলিস্তিনের মাটি হয়ে যাক সবারই হৃদয়, গাজা নয়, রাফা নয়, প্রাণ থেকে খুব একটা দূর। ফিলিস্তিনের কাছে আমরা শিখব প্রতিরোধ, ফিলিস্তিনের কাছে আমরা শিখব সংগ্রাম। গাজা, এই ভাঙাচোরা পৃথিবীকে এক করে দাও, স্বাধীনতা তুমি হও ফিলিস্তিনের নবনাম। ফিলিস্তিনের কাছে আমরা শিখব প্রতিশোধ, ফিলিস্তিনের কাছে আমরা শিখব প্রতিরোধ, ফিলিস্তিনের কাছে আমরা শিখব সংগ্রাম। গাজা, এই ভাঙাচোরা পৃথিবীকে এক করে দাও, স্বাধীনতা তুমি হও ফিলিস্তিনের নবনাম। স্বাধীনতা তুমি হও ফিলিস্তিনের নবনাম, স্বাধীনতা তুমি হও ফিলিস্তিনের নবনাম। ধন্যবাদ। এবার কবি শব্দনীলকে আহ্বান জানাচ্ছি। কবি শব্দনীল। কবিতা পড়ছি আমার কাব্যগ্রন্থ কাকালের মায়াবাড়ি থেকে। রোজ ফর্সা আপেল ফুলের গল্প লিখব ভেবে লিখি, গলির থাবায় মটমট শব্দে ধরপড় করে নারী ছেঁড়া পাখি কি করে হয় মুক্তি। ওদিকে সাদা পৃষ্ঠায় জেগে ওঠে আর্তনাদে কাঁপা ফিলিস্তিন, রক্ত জমাট বেঁধে ঝকঝকে নীলাকাশ হয় কালশিটে। আঁকড়ে ধরি মানবতাকে, ডাক দিই শরীরের সমস্ত শক্তি দিয়ে 303, চিৎকার করে রক্তাক্ত শিশুর মতো, বোমার আঘাতে আলাক্সার জমিনে লুটিয়ে পড়া মমিনের মতো, কাফনে মোড়ানো সন্তান কোলে নেওয়া বাবার মতো, বুক চাপড়ানো মায়ের মতো, ভাই হারা বোনের মতো, বোন হারা ভাইয়ের মতো। ডাক দি মালিককে, পরওয়ারদিগার। কই সারা পাই না কোনো শব্দ, কারণ না পাওয়ার আক্ষেপ নিয়ে লেখি, কাটাকাটি করি ডাস্টবিনে, একটার পর একটা জমা হতে থাকে ছেঁড়া পৃষ্ঠা। তবুও ফর্সা আপেল ফুলের গল্প লেখা হয় না, কারণ তার শরীরে স্নিগ্ধ ভোর জেগে ওঠে না বরফ কেটে, তার রেণুতে প্রেম দানা ঝাপটায় না মুমূর্ষ কামানের গর্জনে, তার মধুর পিঠে বর্বরতার চাকা রক্তাক্ত দাগ কাটে। আমি নিশ্চয়তা দিতে পারি না, আমরা নিশ্চয়তা দিতে পারি না। পুঁজিবাদের মুঠো দ্বারা বারুদ হয় চুষতে, নিত্য রক্ষী তার বসনে বিশ্রামায় তোলে সে আমাকে, আমাদেরকে। নির্যাতিতরাই ফর্সা আপেল ফুল, আমি চাইলেও লিখতে পারি না তোমাকে। কবিতার নাম ছিল ফর্সা আপেল ফুল এবং একটি আক্ষেপ। ধন্যবাদ সকলকে। এবার কবিতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি কবি রুমিয়া রুমিকে। রুমিয়া রুমি। সমবেত শ্রোতা, আরেকটা ভয়াবহ যুদ্ধের দর্শক আজ আমরা। আমাদের সময়ের সবচেয়ে সংকটময় দিনে আমি আজ যে কবিতা বলতে এসেছি নাকবা দিবস স্মরণে, বিশ্বাস করুন আমি এই কবিতা লিখতে চাইনি, পুরনো ক্যাবলার কসম, আমি কোনোদিনও এই কবিতা লিখতে চাইনি। আরেকটা বিশ্বযুদ্ধের নির্মমতার কথা, পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার কথা, শ্বাসরুদ্ধ করে আসা বোমা ও মিসাইলের ক্রমাগত বর্ষণে নিরপরাধ নারী ও শিশুদের রক্তস্নাত ভয়ার্ত চাহনির কথা আমি কোনোদিনও লিখতে চাইনি। কোনো পরাশক্তি আমার হাতে নাই, কোনো বোমা নাই, রকেট নাই, পিওলো নাই, আরব লীগ নাই, কোনো পরাশক্তি আমার হাতে নাই, কোনো শান্তিরক্ষী বাহিনী আমার হাতে নাই। মজলুম ফিলিস্তিনিদের জন্য আমার কোনো ক্ষমতাই নাই শতবর্ষী এই গণহত্যা থামানো।
যদি আমার কবিতা সামান্য ক্ষমতা থাকতো, যদি আমার শব্দের সামান্য ক্ষমতা থাকতো, আমি এই মুহূর্তে গাজার সমস্ত শিশুর আতঙ্কিত চেহারায় লিখে দিতাম অনাবিল হাসি। ওদের ক্ষুধার্ত মুখে পেট ভর্তি খাবার লিখে দিতাম। ওদের ভয়ার্ত কানে ঘুম পাড়ানি গান শোনাতাম সারা রাত ধরে। আমার কবিতার সামান্য যদি ক্ষমতা থাকতো, আল শেফা আল কুদসের দেয়ালে দেয়ালে লিখে দিতাম নিরাপদ নিরাপদ নিরাপদ। আল আকসার কসম, রসুলের জায়নামাজ বহনকারী আল আকসার কসম। আমার কবিতার যদি সামান্য ক্ষমতা থাকতো, জাতিসংঘ থেকে নেগ্রোপন্টি ডক্ট্রিন তুলে দিতাম। দোয়ায় আর্তনাদে ভারী হয়ে আসা ফিলিস্তিনের আকাশে বাতাসে ছড়িয়ে দিতাম নিরাপত্তার চাদর। আমার কবিতার যদি সামান্য ক্ষমতা থাকতো, অবরুদ্ধ গাজায় ভালোবাসা পাঠাতাম, আলিঙ্গন পাঠাতাম সমবেশী হৃদয় থেকে, দরদ পাঠাতাম শুশ্রূষার মতো। পৃথিবীর নাভিমুখ থেকে চিরতরে মুছে ফেলতাম 150 বছর ধরে চলমান শ্বাসরুদ্ধ করে থাকা ভয়াবহ নাকপার ইকো। আমার কবিতার যদি সামান্য ক্ষমতা থাকতো, লিখে দিতাম জর্ডান থেকে ভূমধ্য সাগর ফিলিস্তিনের জমি ফিলিস্তিনিদের জন্যই বরাদ্দ বরাদ্দ বরাদ্দ। আমার কবিতার যদি সামান্য ক্ষমতা থাকতো। আবারও কবিতা পড়ার জন্য ডাকছি কবি শৈবাল নূরকে। কবি শৈবাল নূর। শুভ সন্ধ্যা। দুঃখিত, আমি একটু বাইরে গিয়েছিলাম। বারুদ গন্ধে আমার ঘুম ভেঙে গেল। আতশবাজির মতো জ্যোৎস্নার তীক্ষ্ণ আলো ঝরছে। সে আলোর ছায়ায় ফুলগুচ্ছের মতো সমবেত শিশুদের মাঝে মাহমুদ দারবিশ দু চোখে তার অধীর স্বপ্ন যায়। অদূরেই আমি বোধের মতো সে চোখে চেয়ে আছি। তিনি শিশুদের শোনাচ্ছেন ইউসুফের গল্প। তিনি বলছেন ইউসুফের ভাইরা তাকে পাথর ছুঁড়ে মারত, অপমানের বন্যায় ভাসিয়ে দিত, তাকে বিতাড়িত করেছিল তার পিতার জমিন থেকে, বিষে ভরিয়ে দিয়েছিল তার আঙুর বাগান। বই চলা বাতাস ইউসুফের চুল নিয়ে যখন খেলত, তার ভাইরা হিংসা ছুড়ে মারত। যখন প্রজাপতি ঘুমাতো ইউসুফের কাঁধে আর মাথা নত করতো গম খেয়ে, আর পাখিরা তার মাথায় এসে বসত, তার ভাইরা তাকে অন্ধকুয়ায় ফেলে দিল আর রটিয়ে দিল মিথ্যে নেকড়ের কাহিনী। ইউসুফ তার পিতাকে শুধু জিজ্ঞেস করেছিল, আমি তাদের কি ক্ষতি করেছি? চকচকে চোখে সমবেত শিশুরা যখন গল্পে বিভোর, অকস্মা 11টি গ্রহ, চন্দ্র ও সূর্য বিস্ফোরিত হলো দারবিশের নেত্রে, আর ছায়াকে জেগে উঠল আকাশে। আমাকে অতল কুয়া ভেবে সকল শিশুকে বুকে আগলে দারবিশ ঝাঁপ দিলেন। মাহমুদ দারবিশের চোখ নিয়ে আমার ঘুম ভেঙে গেল। ধন্যবাদ। এবার কবিতা পড়ার জন্য ডাকছি সঙ্গীত শিল্পী ও কবি অরূপ রাহিকে। কবি অরূপ রাহি। আমি আসলে শুনতে আসছিলাম। আলোক নিরঞ্জন। ওগো মেঘ, ওগো ভাদ্রের শেষাশেষি প্যালেস্টাইন ভূগোলের যেই দিক, সেখানে যাবার সময় আমারে ছুঁয়ো, পানি হতে চাই ওই মাটি মরে নিক। নদী সরোবর জলধি তোমারে ডাকি, তুমি তো আসো ব্রহ্মপুত্র আরো কত কত নামে গাইবান্ধার বুকে, আসামের থেকে আরো আরো উজানের কত কত প্রাণ, মানুষ কি শুধু নাকি? সবার জীবন বেঁধে রাখা বাঁধগুলি ভেঙে দিও সব সব বাঁধ দুনিয়ার। বাতাস তুমি কাশ্মীর দিয়া যাও, নিয়ে যাও এই চারালের ভালোবাসা। উপত্যকার মানুষেরা যদি নেয় এইটুকু, শুধু এইটুকু মনে আসা, এইটুকু শুধু এইটুকু মনে আসা। লুসাই পাহাড়, কর্ণফুলীর ধারা, লোগানের স্মৃতি লিখে যাবে সবখানে।
কাপ্তাই থেকে মাতার বাড়ির পথে আধুনিকতা সন্ত্রাস হানি প্রাণ। উপনিবেশের পশ্চিম ইতিহাস আজও দেখো হায় ছড়াচ্ছে দুনিয়ায়। জাতি ধর্মের খুনেরা বেশি মিডিয়া, মুনাফা সেখানে বিলিবন্টন হয়। ওগো হিমালয়, সাইবেরিয়ার হিম, মায়া অ্যাজটেক, সাহারার সংসার, কিলিমাঞ্জারো, অ্যান্টার্কটিকা জুড়ে যুদ্ধবাজে কাটা তার দরকার, ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ কবি অরূপ রাহিকে। এবার কবিতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি কবি সাখাওয়াত টিপুকে। কবি সাখাওয়াত টিপু। শুনতে আসছিলাম, আমি কবিতা পড়ি না, ডাকলেও মানে পালাই থেকে। এবারে গানে যখন হামলা হয়, দুটি কবিতা খুব জনপ্রিয় হয়। তার মধ্যে হচ্ছে একজন ইসরায়েলি কবি, তার নাম হচ্ছে আমিরও, এবং এটা সবথেকে বেশি শেয়ার হয় আর কি। উনি সম্ভবত আছেন এখন ভারতে কোনো একটা ফেলোশিপের ইয়ের মধ্যে আছে। তার একটা কবিতা, যে কবিতাটা সবচেয়ে আলোচিত হয় ওই সময়, যুদ্ধবিরোধী কবিতা। আমার অনুবাদে এই কবিতার শিরোনাম হচ্ছে সূর্যোদয়ের 7 লাইন। আর সব সত্য জীবন, সব সত্য ভালোবাসা, আশার জগতে আমরা সত্যিই দেখতে পাবো হৃদয়ের খোলা দরজা। তারপর আমরা হাঁটবো এই পথে এর মোহিত সৌন্দর্যে। আত্মা আমাদের পরিষ্কার এবং শান্তিপূর্ণ। সত্যি আমরা দেখতে পাবো প্রসন্ন সকাল, মানুষের আসন্ন সূর্যোদয়। আরেকটা কবিতা পড়ি, ছোট কবিতা। উনি হচ্ছেন গাজার কবি এবং যুদ্ধক্ষেত্রে ছিল। উনি পালিয়ে গেছেন, সম্প্রতি ইন্ডিয়া আসার কথা ছিল একটা অনুষ্ঠানে, উনি আসতে পারেননি। আমাদের বন্ধু, তার নাম হচ্ছে মারওয়ান মাখুন। তার একটা কবিতা খুব জনপ্রিয় হয়, এটি খুব ছোট্ট কবিতা, কবিতা ও রাজনীতি। আর আরেকটা কবিতা যেটা আমাদেরকে ভিডিওতে পাঠিয়েছিলেন উনি পাঠ করে, সেটা আমরা প্রতিধ্বনিতে প্রকাশ করেছিলাম। তো আমি তার ছোট্ট কবিতাটা পড়ছি। এটার নাম হচ্ছে রাজনীতি ও কবিতা। আদেশ এলো, কবিতা লিখতে হবে অরাজনৈতিক। অবশ্যই আমাকে শুনতে হবে পাখির গান, আর যাতে পাখিদের গান শোনার জন্য অবশ্য নীরব থাকবে যুদ্ধ বিমান। ধন্যবাদ। এবারের 21শে ফেব্রুয়ারি বইমেলায় যে একটি বই প্রকাশ করেছেন কবি জহির হাসান, গাজার কবিতা নামে। তো কবি জহির হাসানকে আহ্বান জানাচ্ছি এবার কবিতা পড়ার জন্য। ধন্যবাদ মাহমুদ মোর্শেদ। মাহমুদ সবসময় বলেছে মাহমুদ যে ওই গাজার কবিতা এবারে বইমেলা করছিলাম, সেখানে আপনাদের বইটা কভারটা একটু দেখাতে আমার ইচ্ছা হচ্ছে যে একেবারে গাজার রাতু মানে যে অবস্থা, এখানে পিছনেও আমি দিচ্ছি বইটা। এবং এখানকার যে আর্টিস্টরা ছবিগুলো আছেন তাদের সাথে আমি ফেসবুক তারা তাদের সাথে অনুমতি নিয়ে ছবির এই কথাগুলো করছিলাম। এখানে বইয়ের 7জন কবি কবিতা অনুবাদ করছিলাম। তার ভিতরে রিফাত আল আলিয়ার ছিলেন, হিবা আপনারা দুজন তো কাজ একসঙ্গে হয়ে গেছেন। যেরকম ছোট্ট মুসাব আবু তোহা, ওনার দুটা পুরো পৃষ্ঠা মতো কবিতা আমি করে রাখছিলাম, কারণ উনি এখনো আমেরিকাতে আছেন জীবিত, এবং ওনার ফেসবুক ফলোয়ার আমি। এবং ওনার সবসময় ওনার ফেসবুকে গেলে গাজার যে আপডেটটা সেটা সবসময় তার ফেসবুক থেকে পাওয়া যায়, এই জন্য ওনাকে আমি অলওয়েজ ফলো করি। যাই হোক, ওনার একটা কবিতা পড়ি আমি। কবিতার নাম হচ্ছে হামাস। বাড়িগুলো তো হামার ছিল না, বাচ্চাগুলি হামার ছিল না, ওদের কাপড় চোপড় ওদের খেলনাগুলি তো হামার ছিল না, পাড়া প্রতিবেশীরা হামার ছিল না, বাতাস তো হামার ছিল না, আমাদের যত কান হামার ছিল না, আমাদের চোখগুলি হামার ছিল না। যে হত্যার নির্দেশ দিছিল, যে বোতাম টিপ ছিল,
সেই শুধু হামাসের কথাই ভাবছিল। আরেকটা কবিতা বলি, ছোট্ট। সেটা হচ্ছে ফিলিস্তিনের রাস্তাগুলি। আমার শহরের রাস্তাগুলির নাম নাই, কোনো ফিলিস্তিনি ড্রোনে বা স্নাইপার কাউকে হত্যা করলে আমরা তার নামে রাস্তার নাম রাখি। শিশুরা সংখ্যা পরিচিতি শিখে এইখানে সবচাইতে সুন্দরভাবে। যখন তারা গুনে কতগুলি বাড়ি স্কুল ধ্বংস করা হয়েছে, কতজন বাপ কতজন মা আহত হয়েছেন, কতজন জেলে ভরছে, বয়স্করা ফিলিস্তিনে তাদের আইডিগুলি খুলি খুলি দেখে তারা কারা, পাশে তারা ভুলে না যায়। ধন্যবাদ। জহির ভাইকে ধন্যবাদ গাজা নিয়ে একটি কবিতা সংকলন এবারের বইমেলায় প্রকাশ করার জন্য। এটা খুব জরুরি ছিল। শাহেদ ভাইও একটি বই প্রকাশ করেছেন, যে বই থেকে তিনি পড়েছেন। আমরা যখন এই আয়োজনের ডাক দিই তখন সিনিয়র কবিদের মধ্যে কারা উপস্থিত থাকবেন সেটা নিয়ে ভাবছিলাম। তো কাজলদাকে আমি ফোন দিয়েছিলাম, আমাদের সিনিয়র কবি এবং গল্পকার ঔপন্যাসিক কাজল শাহনওয়াজ। তো তিনি আমাকে অবাক করে দিয়ে বলেছিলেন যে আমি তো অবশ্যই আসবো এবং আমি কবিতাও লিখছি। তো এটা ছিল খুবই খুশির সংবাদ, কারণ কাজলদা, সাজ্জাদ ভাই এরাই এখন আমাদের সিনিয়র কবি। সৈয়দ তারিক ভাইকে বলেছিলাম, উনি একটা কাজের জন্য আটকা পড়েছেন। আর বাকি যারা আরো সিনিয়র যারা, তারা আসলে এক ধরনের চলার শক্তি হারিয়ে ফেলেছেন এরকম বলা যায়। তো এবার কাজলদাকে আহ্বান জানাচ্ছি কবিতা পড়ার জন্য। কবি কাজল শাহনওয়াজ। কবি কাজল শাহনওয়াজ। কবিতা লেখার জন্য না, বিষয়টার জন্যই আমি কবিতা লিখলাম। সেটাই শোনাবো। এটা আমি দেখেছি, এটা প্রায় 5 মিনিটের মতো লাগবে, দীর্ঘ লেখা। আমাকে ক্ষমা করবেন যে কিছু ইংরেজি শব্দ ব্যবহার করেছি যেটা আমি সাধারণত করতে চাই না। এটার নাম নাকবা। এটার নাম নাকবা কবিতা। তোমাকে গুনে গুনে ফেরত দিতে হবে সেই সব শিশুদের মা বাবার শান্তি, সেই সব নারীদের পরিবারের কান্না, সেই সব সাধারণ হাসি মুখের ছেলেদের হারায় যাওয়ার জন্য বেদনা। সেই বিল্ডিংগুলি, সেই বিধ্বস্ত হাসপাতাল, সেই সব রাস্তা, পার্ক, দোকান, পাখির গান, তারা জ্বলা রাত, খাবার ভরা টেবিল, ভরা পেট, সুখ শান্তি ভরা হৃদয়। জানি সেই সব শিশুদের নাগাল তুমি পাবে না। ওরা এখন 7 আসমানের পার্কে দোল খাচ্ছে, হাত ভরা তাদের আপেল, আঙুর, নাশপাতি। তুমি মিথ্যা বলতে বলতে একদিন জার্নালিস্ট হয়ে গেলে। তোমার পক্ষের রাষ্ট্রনায়কেরা তাদের সবার নাকের নিচে একটা করে হিটলারের বুক বাজালো। মাটিতে গর্ত করে মেরে সবাইকে লুকিয়ে রাখতে পারবে? শিশুরা এখন তোমাদের পতাকা মাটিতে ফেলে পালায় যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে নির্বোধেরাই এখন তোমাকে সমর্থন দেয়। তোমরা জার্নালিস্টরা এখন নীতিহারা বেরুন, এক একটা টানেল খোঁড়া লাশ খাওয়া জন্তু। ফিলিস্তিনিদের একটা স্বাধীন দেশ হোক, একটা স্বৈরতন্ত্রের খাওয়ামুক্ত স্বদেশ। গাছ না কাটা, বাসযোগ্য, কার্বন শূন্য বায়ু। পৃথিবীর কোন দেশে যেন আর না আসে নাকবা। মেমোরি অব দ্য ক্যাটাস্ট্রফি। এথনিক ক্লিনজিং না হোক, রোহিঙ্গা না হোক, সিরিয়ার রিফিউজি না হোক, ইউক্রেন না হোক, ইরাকের, তুরস্কের কুর্দি শরণার্থীরা, বিহারি উদ্বাস্তুরা, উইঘুর থেকে দুনিয়ার সব রিফিউজি,
স্বদেশ থেকে উদ্বাস্তুরা একই সপ্তাহ একটা হতাশা, দীক্ষিণ নিরাশ্রিতের সংকট, তিব্বত, মণিপুর, অরুণাচল, আসাম, ত্রিপুরা সবখানেই একজন আরেকজনের দিকে পিঠ ফিরে দাঁড়ায়। কাশ্মীর, কুকিচিন, নাগাল্যান্ড, কারাবাগ, চাকমা, মোরো, বোম, সাঁওতাল সবারই অধিকার আছে নিজের মাতৃভাষায় পছন্দ মতো ভূমিতে থাকার, স্বধর্ম থেকে নিশ্চিহ্ন না হবার, ক্লিনজিং না হওয়ার আদিম প্রেরণা। মেধাবী কোয়ান্টাম বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ফিলোসোফার বানাচ্ছ এন্টি হিউম্যান সাইবার রোবোটিক অস্ত্র, প্রতিদিন নিত্য নতুন যুদ্ধের টেকনোলজি বানাচ্ছ, আর মরিয়া রাজনীতিকদের ক্ষমতার আকাঙ্ক্ষার হাতে তুলে দিচ্ছ অস্ত্র ব্যবসায়ীরা, ইনফ্লুয়েন্সাররা গল্প বানাচ্ছে। ওরা সবাই মিলে যুগে যুগে বানাচ্ছে এক একটা ঘৃণ্য নাগবা। আজ নাগবা মানে অ্যান্টিসেমিটিকের নতুন সংজ্ঞা। নাগবার বিরুদ্ধে জেন এক্স জেগে উঠেছে, তৈরি হচ্ছে সম্মিলিত ভয়েস, একটা ভিয়েতনামের স্মৃতি ফিরে আসছে। তোমাকে গুনে গুনে ফেরত দিতে হবে সেই সব শিশুদের মা বাবার শান্তি, সেই সব নারীদের পরিবারের কান্না, সেই সব সাধারণ হাসি মুখের ছেলেদের হারায় যাওয়ার জন্য বেদনা, সেই বিল্ডিংগুলি, সেই বিধ্বস্ত হাসপাতাল, সেসব রাস্তা, পার্ক, দোকান, পাখির গান, তারা জ্বলা রাত, খাবার ভরা টেবিল, সুখ শান্তি ভরা হৃদয়। তোমাকে ফিরিয়ে দিতে হবে অক্সিজেনের ভালোবাসা, তোমাকে বন্ধ করতে হবে কার্বন ঘৃণা, তোমাকে থামাতে হবে স্বৈরাচার, তোমাকে নিশ্চিত করতে হবে রাষ্ট্র মেরামত, সকলের মতানৈক্যের দেশ পরিচালনা করতে হবে। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি এবং আমরা এই আয়োজনটি শেষ করব অবশ্যই ফিলিস্তিনের কবিতা দিয়ে। তার আগে ফ্লোর ওপেন করছি, কেউ যদি আমার মানে বাইরে থেকে যান কোনোভাবে, তাহলে নাসিফ আমিনকে আহ্বান জানাচ্ছি। কবি নাসিফ আমিন। আমি লিনা খালাফ তুফাহার একটা কবিতা অনুবাদ করেছিলাম 2017 সালে ওয়াটার অ্যান্ড সল্ট কাব্যগ্রন্থ থেকে। এটা একটা টাইটেল ছিল রানিং অর্ডার্স, আমি অনুবাদ করেছি। পালাবার নির্দেশ, এখন ওরা কল করে, বোম ফেলার আগে আগে বেজে ওঠে টেলিফোন। আমার ডাক নাম জানে এমন একজন বলে ডেবি বুঝছে, একদম খাস আরবি। বোমা ফাটার শব্দে আর ঝনঝন কাজ ভাঙার নিনাদে বেঘোর মাথার ভেতর একটা প্রশ্নই জাগে, গাজায় থাকে এমন ডেবির সাথে চেনা জানা কি আছে আমার? আর এখন ফোন করে ওরাও বলে পালাও। এই বার্তা শোনার পর মাত্র 58 সেকেন্ড হাতে তোমার বাড়িটায় জন্মে পরবর্তী শিকার। তারা ভাবে যুদ্ধকালীন ভদ্রতা হিসেবে তোমাকে অন্তত এটুকু জানানো দরকার। পালাবার কোনো জায়গা থাকুক না থাকুক, এসবে কিছু এসে যায় না, কিছুই এসে যায় না যদিও বন্দি সীমান্তে আটকে ফেলবার কাটাতার। সরকারি কাগজপত্র যাই থাকুক সবই অর্থশূন্য সার। আর তোমাকে সাব্যস্ত করা হয় যাবজ্জীবন কারাদণ্ডে। সমুদ্র দিয়ে ঘিরে ফেলায় কারাগারে গলির সব যেখানে সরু হয়ে আসে, যেখানে আরো কিছু মনুষ্য প্রাণ অন্য যে কোনো জায়গার চেয়েও বেশি একে অন্যের উপর কারা মেরে ঠাসাঠাসি, এর মধ্যে পাবে। আমরা তোমাদের মারতে চাইছি না, তবে এটা কোনো ব্যাপারই না যে তোমরা আমাদের কল করতে পারছো না। অন্তত এটা বলতে যে আমরা যাদেরকে খুঁজছি তারা তোমাদের বাসায় নাই, কেউ নাই, আছে কেবল তুমি আর তোমার সন্তানেরা, যারা আর্জেন্টিনার নামে উল্লাসে মাতোয়ারা।
ভাগ করে নিচ্ছিলে সপ্তাহের শেষ রুটি, আর খেতে খেতে গুনে নিচ্ছিলে মোমবাতি, যেন আলোর বন্দোবস্ত থাকে, যদিও বা আচমকা চলে যায় ইলেকট্রিসিটি। এটা কোনো ব্যাপারই না যে তোমাদের সন্তান আছে, আসলে তোমরা স্রেফ একটা ভুল জায়গায় থাকতে, আর এখন সুযোগ এসেছে পালাতে। পারো যে কোনো দিকে। এটা কোনো বিষয় না যে তোমার প্রিয় অ্যালবাম অথবা তোমার ছেলের প্রিয় কম্বল খুঁজতে, অথবা তোমার মেয়ের প্রায় পূরণ হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের দরখাস্ত খুঁজতে, অথবা তোমার জুতা খুঁজতে, অথবা ঘরের ভেতর সবাইকে জড়ো করতে 58 সেকেন্ড যথেষ্ট দীর্ঘ নয়। এটা কোনো বিষয় না তোমার পরিকল্পনা কি ছিল, এটা কোনো বিষয় না। তুমি আসলে কে? প্রমাণ করো তুমি মানুষ, প্রমাণ করো তুমিও দুপায়ের উপর দাঁড়িয়ে। দেখি এবার পালাও। ধন্যবাদ নাসিফ আমিনকে। আমরা একদম শেষ দিকে এসেছি। আশা করি যারা সংহতি জানাতে এসেছেন, কবিতা পড়তে এসেছেন, কেউ বাদ পড়েননি আমার ভুলে। আমরা আসলে শেষ দিকে কাজলদা এবং সাজ্জাদ ভাইকে দেখেছি, এবং সাজ্জাদ ভাই আমার জানা মতে সাজ্জাদ শরীফ ফিলিস্তিন নিয়ে কবিতা লেখেননি, তবে দীর্ঘদিন ধরে তিনি কবিতা অনুবাদ করছেন। তো পরিকল্পনা অনুযায়ী আমার মাথায় একটা খসড়া ছিল যে ফিলিস্তিনের কবিতা দিয়েই শেষ করব। তো এখন কবিতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি কবি সাজ্জাদ শরীফ। ধন্যবাদ নবাব মোর্শেদ। এক নাগারে অনেকক্ষণ কবিতা শোনা খুব কষ্ট করে, তবে আসলে খুব আমাদের রাষ্ট্রনীতি উন্নতিত হয়েছে, কারণ আমাদের রাষ্ট্র খুব কৌশল খুব ভালো মতো আমাদের এখানে রাজনীতি হত্যা করেছে এবং বিবেক হত্যা করেছে, সবই হত্যা করেছে। কারণ সারা পৃথিবীতে যখন ছাত্ররা রাস্তায় বেরিয়ে পড়েছে, ইউনিভার্সিটিগুলোতে ক্যাম্পাস করছে, পুলিশের মুখোমুখি হচ্ছে, পীড়নের শিকার হচ্ছে, আমাদের এখানে সব স্তব্ধ। তো সেখানে নাগবাদী বসে যে কবিতা এবং ফিলিস্তিনের সূত্রে অনেকে এসছেন এবং যারা ভাষা নিয়ে কাজ করে, সাহিত্য নিয়ে কাজ করে। আমি শুধু কাজল এবং আমি মধ্যে পাওয়ার চেষ্টা এখানে কবিতার মধ্যে দুর্ভাগ্যজনকভাবে, আর অনেকে আসা উচিত ছিল বলে মনে করি। যাই হোক, আমি অবাহত হয়ে এসেছি। আর কবিতার সূত্রে মানে বলা ভালো এই কারণে যে ফিলিস্তিন ভাষা, কবিতা যদি ভবিষ্যতের ভাষা হয় তাহলে ফিলিস্তিনের সঙ্গে আমরা ভবিষ্যতের ভাষায় কথা বলতে চাই এবং এই বর্তমানকে আমরা অস্বীকার করি। মাহমুদ দানিশের কবিতা থেকে পড়ছি। এথেন্স এয়ারপোর্ট। এথেন্স এয়ারপোর্ট আমাদের লাফিয়ে পাঠায় অন্য আরো এয়ারপোর্টে। এক যোদ্ধা বলে, আমি যুদ্ধ করবো কোথায়? এক গর্ভবতী আলাদুলার মতো তাকে বলে, কোথায় আমরা প্রসব করবো আমাদের সন্তান? এক চাকরিজীবী বলে, আমার টাকা আমি কোথায় খাটাবো? একজন বুদ্ধিজীবী বলেন, তোমার টাকা আর আমার টাকা। শুল্ককর্তারা বলেন, তোমরা কোত্থেকে এসছো? আমরা বলি, সাগর থেকে। তোমাদের গন্তব্য সাগর। তোমাদের ঠিকানা? আমাদের দলের এক নারী বলেন, এই বোচকাই আমাদের গ্রাম। এথেন্স এয়ারপোর্টে আমরা অপেক্ষা করি বছরের পর বছর। তরুণ এক দম্পতি বিয়ে করে হড়বড় করে খুঁজে সামান্য জায়গা। বরটি বলে, ওর সঙ্গে আমি শুভ কোথায়? আমরা হাসতে হাসতে বলি, যুবক, এরকম ইচ্ছা পূরণের কোনো স্থান এখানে নেই। আমাদের দলের এক ভাষ্যকার বলেন, ওরা মারা যায় যাতে আর ওদের মরতে না হয়। ওরা মরে উপেক্ষার মৃত্যু। একজন লেখক বলেন, নিশ্চিত পতন হবে আমাদের শিবিরের। আমাদের কাছে ওরা কি চায়? এথেন্স এয়ারপোর্ট এর মানুষগুলোকে পাল্টে দেয় প্রত্যেকটা দিন। আমরা ঠাঁই মেরে বসি, আসনের উপর আরো আসন,
অপেক্ষা করি সাগরে আর কত বছরের জন্য এথেন্স এয়ারপোর্ট। পৃথিবী বন্ধ হয়ে যাচ্ছে আমাদের সামনে, পৃথিবী গুটিয়ে আসছে আমাদের চারপাশে, আমাদের ঠেলে দিচ্ছে তার শেষ গলিতে, আর সামনে বাড়ার জন্য আমরা ছিঁড়ে ফেলছি আমাদের ধর। পৃথিবী চেপে ধরেছে আমাদের। আমি ভাবি আমরা এর গম হলে মরে গিয়ে বেঁচে উঠতাম আবার। আমি ভাবি পৃথিবী ছিল আমাদের মা, আমাদের প্রতি তাই সে হবে দয়াবতী। আমি ভাবি আমাদের স্বপ্নগুলো দর্পণের মতো বয়ে নেওয়ার জন্য আমরা ছিলাম পাথরের উপর ছবি। আত্মার শেষ প্রতিরক্ষায় আমাদের শেষ কজনের হাতে যারা প্রাণ হারাবে তাদের চেহারা আমি দেখেছি। আমরা চেয়েছি তাদের শিশুদের ভোজসভায়, তাদের চেহারা নিয়ে আমরা দেখেছি আমাদের শিশুদের যারা ছুঁড়ে ফেলবে এই শেষ মহাশূন্যের চান্দা দিয়ে। আমাদের তারাপুঞ্জ ঝুলিয়ে রাখবে দর্পণ। শেষ সীমান্তের পর কোথায় যাব আমরা? শেষ আকাশের পর কোথায় উঠবে পাখি? শেষ বাতাসের শ্বাস নেওয়ার পর কোথায় ঘুমাবে গাছপালা? লাল বাষ্পে আমরা লিখে রাখবো আমাদের নাম। আমাদের শরীর দিয়ে রুদ্ধ করার জন্য আমরা কেটে নেব গানের হাত। এখানে মরবো আমরা, এই শেষ গলিতে, এখানেই আমাদের রক্ত রুয়ে দেবে তার জলপাই গাছ। শেষ কবিতাটা পড়ছি। শহীদেরা যখন ঘুমাতে যায়, পেশাদার বিলাপকারীদের হাত থেকে আমি তাদের পাহারা দিই। তাদের বলি, আমি চাই তোমরা জেগে ওঠো মেঘ আর গাছপালা, মরিচিকার পানির এক দেশে। অবিশ্বাস্য ঘটনার হাত থেকে, নরহত্যার উদ্বৃত্ত মূল্যের হাত থেকে বেঁচে যাওয়ার জন্য তাদের আমি সালাম জানাই। আমি চুরি করি সময়, যাতে আমাকে তারা ছিনিয়ে আনে সময়ের কাছ থেকে। আমরা কি সবাই শহীদ? ফিসফিসিয়ে বলি, বন্ধুরা, ধোপাখানার শাড়ির জন্য রেখে দাও একটা দেয়াল, গান গাওয়ার জন্য একটা রাত্রি। তোমাদের নাম আমি ঝুলিয়ে দেব যেখানে তোমরা চাও। একটি পলক ঘুমিয়ে নাও তোমরা, ঘুমাও টক আঙুর গাছের ময়ে, যাতে তোমাদের প্রহরীদের ছুরির হাত থেকে তোমাদের স্বপ্নকে, নবীদের হাত থেকে ঐশী গ্রন্থের মর্মকে রক্ষা করতে পারে। আজ ঘুমোতে যাওয়ার আগে তোমরা তাদের গান হও যাদের কোনো গান নেই। তোমাদের বলছি, আমি চাই তোমরা জেগে ওঠো এক দেশে, আর তাকে বেঁধে ছেড়ে তুলে নাও ছুটন্ত এক মালি করার পিঠে। ফিসফিসিয়ে বলে, বন্ধুরা, কখনোই তোমরা আমাদের মতো হয়েও না, অজানায় ফাঁসি কাঠের রুজ্জু। ধন্যবাদ। ধন্যবাদ সাজ্জাদ ভাইকে। যারা এতক্ষণ এই রুমে শহীদদের ছবি এবং তাদের নাম সাক্ষী রেখে কবিতা পড়লেন, কবিতা শুনলেন, সংহতি জানালেন, সবাইকে দৃক এবং বঙ্গীয় সাহিত্য সভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।